তুমি আমার হঠাৎ পাওয়া। সুহানী তালুকদার। পর্ব 1-12। ফুফাতো ভাইয়ের বিয়েতে এসেছে আমারই বিয়ে হয়ে যাবে, জানলে কোনোদিন আসতাম না। আমি নুসরাত জাহান নিধি। বাবা মায়ের বড় মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর যাকে বিয়ে করা হলো সে আমার ফুফাতো ভাই, আরহান চৌধুরী। আরহান ভাইয়া কয়েক বছর বিদেশে ছিলেন উচ্চ শিক্ষার জন্য। 1 বছর আগে হঠাৎ বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন। আজ আরহান ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল তার গার্লফ্রেন্ড ইভা আপুর সাথে। কিন্তু শেষ মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল। ইভা আপু জানালেন তিনি এই বিয়ে করবেন না। বাড়ির মান সম্মান বাঁচাতে তাই আমাকে জোর করে বিয়ের আসরে বসানো হলো। আমি অনেকবার না করেছি, কেঁদেছি, রাগ করেছি, কেউ শুনেনি। শেষ পর্যন্ত শর্ত দিয়ে রাজি হলাম। শর্ত হলো, আমার এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার মায়ের বাড়িতেই থাকব। মাঝে মাঝে ফুপির বাড়িতে যাব, কিন্তু পুরোপুরি সেখানে থাকতে পারবো না। সবাই রাজি হলো। তবে আজ যেহেতু বিয়ের দিন, সেহেতু আরহান ভাইয়াদের সাথে তাদের বাড়ি যেতেই হলো। ড্যাশ ড্যাশ ড্যাশ। রাতে বউ সেজে বসেছিলাম আরহান ভাইয়ার রুমে। হঠাৎ উনি ঢুকলেন। ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, দেখো, আমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করি নাই। আমাকে জোর করে করানো হয়েছে। আমি এই বিয়ে মানি না। বিরক্ত স্বরে আমি দাঁত কিরমির করে বললাম, ওমা তাই? কিন্তু আমি তো নাচতে নাচতে বিয়েটা করেছি। সবাইকে বলেছি আপনার সাথে বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। তিনি অবাক হয়ে বললেন, কি? এসব কখন বললে? আমি রাগ দেখিয়ে বললাম, আপনি কি কানা ছিলেন নাকি? দেখেননি আমাকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছে? বিড়বিড় করে। আমি ভ্রু কুঁচকে বললাম, তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি রাজি ছিলাম না, বিয়ে মানি না, যত সব ঢং। এসব শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আরহান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে এখন কি করার? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, কি আর করার? আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময় আছে। তারপর যখন আবার বিয়ের কথা উঠবে, তখন সোজা বলে দেব যে আমরা বিয়ে করতে চাই না। কি বলবে? সত্যিটা বলবো, আমরা একসাথে থাকতে পারছি না, তাই আলাদা হতে চাই। এত সহজে সবাই মেনে নেবে? ওসব পরে দেখা যাবে। এখন আমার ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়তেই উনি বললেন, 1 মিনিট। তুমি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি বিরক্ত হয়ে বললাম, আমি এতটা মোটা না যে বিছানায় আপনার জায়গা হবে না। আর এটা সিনেমা না যে আপনি বলবেন আমি গিয়ে সোফায় ঘুমাবো। তাই ঘুমাতে হলে চুপচাপ শুয়ে পড়ুন। গুড নাইট, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি হেসে অবাক হয়ে বললেন, অস্থায়ী স্বামী? আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ, আমাদের বিয়ে তো সারা জীবনের জন্য না, তাই অস্থায়ী স্বামী। আমি চাদর টেনে শুয়ে পড়লাম। হঠাৎ মাথায় খটকা লাগলো। চুপচাপ না থেকে জিজ্ঞেস করলাম, একটা কথা জিজ্ঞেস করি, ইভা আপু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেলেন? কিছুক্ষণ নীরবতা। আমি মুখ ঘুরিয়ে তাকালাম তার দিকে। তিনি ধীরে বললেন, সবকিছু জানার দরকার নেই নিধি। যা হওয়ার ভালোই হয়েছে। মানে? আপনি কিছু লুকাচ্ছেন? রাগী গলায়। না, শুধু বলছি এখন এসব ভেবে লাভ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, যত সব বাহানা। তারপর রাগ দেখিয়ে চোখ বন্ধ করলাম। উনিও কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লেন। সকালবেলা ঘুম ভাঙল আজানের সুরে। চোখ মেলেই প্রথমে মনে হলো আমি আমার ঘরেই আছি। কিন্তু মিনিট খানেক পরেই মনে পড়ল গতকাল আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি। আমি চট করে উঠে বসলাম। পাশ ফিরে তাকাতেই দেখলাম আরহান ভাইয়া, মানে আমার অস্থায়ী স্বামী, চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। এক হাতে কফির কাপ, অন্য হাতে মোবাইল। তিনি একদম শান্ত মুখে বাইরে তাকিয়ে আছেন, যেন অনেক গভীর কিছু ভাবছেন। আমি উঠে বসে হাই তুলে বললাম, আপনি এত সকালে উঠে যান নাকি? নাকি কাল রাতেই ঘুম আসেনি? তিনি আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। অভ্যাস আছে। সকালটা নষ্ট করতে ভালো লাগে না। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম। আরে বাহ, ভীষণ সিরিয়াস টাইপ মানুষ তো দেখছি। তিনি কোনো জবাব দিলেন না। কফি শেষ করে কাপটা টেবিলে রেখে শুধু বললেন, আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নাও। আমি বলে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে দেখলাম উনি বাইরে হাঁটতে গেছেন। আমিও বারান্দায় দাঁড়িয়ে সকালটা উপভোগ করতে করতে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আরহান ভাইয়ের রুমে এসে ডাক দিলেন। উনার ডাকে ভাবনা থেকে বের হয়ে রুমে গেলাম। রুমে এসে দেখি 8টা বেজে গেছে, কিভাবে সময় চলে গেল বুঝতেই পারলাম না।
রুমে আসতেই উনি বললেন, নিচে চলো, সকালের নাস্তা তৈরি, সবাই অপেক্ষা করছে। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনার সাথে আমি নামবো কেন? সবাই ভাববে আমরা সুখী দম্পতি। তিনি গম্ভীর গলায় বললেন, যতটুকু অভিনয় করতে হয় করো, অন্তত পরিবারকে কষ্ট দিও না। আমি চোখ পাকালাম। অভিনয় করা আমার স্বভাব না, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে বিড়বিড় করলাম, যতটুকু অভিনয় করতে হয় করো। যত সব উনাকে নকল করে। নাস্তার টেবিলে বড় ফুপ্পি হাসি মুখে আমার হাত ধরে বসালেন। তুই ঠিক আছিস তো মা? রাতে ভালো ঘুম হয়েছে তো? আমি ঠোঁট কামড়ে হেসে মাথা নেড়ে বললাম, জি ফুপ্পি। টেবিলটা মানুষা ঠাসা। একদিকে ছোটরা, আরেকদিকে আরহান ভাইয়ার চাচারা। বড় ফুপ্পি আর আরহান ভাইয়ার চাচিরা নাস্তা পরিবেশন করেছেন। সবার চোখে মুখে কৌতূহল, তবে আমার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে আরহান ভাইয়া চুপচাপ নিজের প্লেটে খাবার নিচ্ছে। একবারও আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছিল আমি যেন একা বসে আছি ভিড়ের মাঝে। আমার মাথায় হঠাৎ আবার সেই প্রশ্নটা চলে এল, ইভা আপু কেন হঠাৎ বিয়ে ভাঙলেন? আমি একটু সাহস করে ফিসফিস করে বললাম, ভাইয়া প্লিজ আমার প্রশ্নের জবাব দিন না, ইভা আপু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেলেন? টেবিলে কাঁটা চামচের শব্দ থেমে গেল। আরহান ধীরে মাথা তুললেন, চোখে ঠান্ডা দৃষ্টি। আমার মতোই ফিসফিস করে জবাব দিলেন, একবার মানা করলাম না এটা জানার প্রয়োজন নেই, তাহলে আবার একই প্রশ্ন কেন করছো? আমি অবাক হয়ে তাকালাম। মানে? প্রশ্ন করলে উত্তরও পাওয়া যাবে না। তিনি গম্ভীরভাবে বললেন, নিধি, কিছু প্রশ্ন না করলেই ভালো হয়। আমি এবার একটু শব্দ করেই জবাব দিলাম, আমি প্রশ্ন করবই, কারণ এই বিয়েটা আমার জীবনও এলোমেলো করে দিচ্ছে। আমি কোনো পুতুল না যে যেভাবে ইচ্ছে চালাবে। আমার কথা শুনে বড় ফুপ্পি হকচকিয়ে গেলেন। টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। আমি মুখ নিচু করে চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম একদিন আমি সত্যিটা বের করবই। আরহান এদিকে নিরাবেগ মুখে নাস্তা শেষ করে উঠে গেলেন। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম। হাতের মেহেদি নেই, না কোনো সাজসজ্জা। মাথায় ঘুমটা, মুখে হালকা ক্লান্তি, তবু সবাই এখন আমাকে বউ বলে ডাকছে। আমি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করলাম, যার সাথে আমার বিয়ে হলো সেই তো এই বউ বলে মানে না। তাহলে এখন আমার পরিচয় কি? একজনের অস্থায়ী বউ। চোখে পানি চলে এলো, কিন্তু আঁচলে মুছে ফেললাম। না, আমি কাঁদব না, দুর্বল হব না। আস্তে করে ঠোঁটে একরকম দৃঢ় হাসি টেনে বললাম, যতই গম্ভীর হন না কেন, আমি কিন্তু থাম না। আপনার চোখে কিছু আছে, সেটা আমি একদিন না একদিন খুঁজে বের করব। আমি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, দেখি খেলা শুরু হোক। রাতে রাতে ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশ ভরা চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা আমেজ। হঠাৎ পেছনে থেকে ভারী গলা ভেসে এলো, এইভাবে রাতের বেলা একা ছাদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। চমকে পেছনে তাকালাম। আরহান দাঁড়িয়ে আছেন, চোখে সেই একই গম্ভীরতা। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমার জন্য আপনার এত চিন্তা করার দরকার নেই। আমি নিজের দেখভাল নিজেই করতে পারি। তিনি কপাল কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকালেন, তারপর নিঃশব্দে চলে গেলেন। আমি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, আপনি যতই চুপ করে থাকুন না কেন, আমি একদিন আপনার সেই গোপন সত্যটা খুঁজে বের করবই। মনে রাখবেন, অনেক রাত হয়ে গেছে। আমি এখনো ছাদে দাঁড়িয়ে আছি। চারপাশে হঠাৎ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বুকের ভেতর কেমন যেন ধড়ফড় করছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে আড়াল থেকে তাকিয়ে দেখছে। এখন সত্যিই একা দাঁড়িয়ে থাকতে ভয় করছে। মনে হচ্ছে উনার কথা মতো চলে গেলেই ভালো হতো। আশেপাশে কেউ নেই এখন, যদি কোনো ভূত এসে আমাকে তোলে নিয়ে যায় বাপরে বলেই দিলাম এক দৌড়, সোজা রুমে এসে থামলাম। রুমে বসে আরহান ফোনে কিছু একটা দেখছিল। নিধিকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? অলিম্পিকে ভাগ নিয়েছ নাকি? এক সেকেন্ড ভয় পেয়ে দৌড়ে এলে নাকি? ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে নিধি ভরকে গিয়েও শক্ত গলায় বলল, ভয় ভয় পাবো কেন? এই নিধি কাউকে ভয় পায় না, বরং সবাই আমাকে ভয় পায়। দাঁত বের করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে আরহান হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তা তো মাত্রই দেখলাম। নিধি আরহানের সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখুন একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার ঘুম পেয়েছে তাই আমি ছুটে এসেছি। এই দেখুন আমার চোখগুলো বন্ধ হয়ে গেছে,
চোখ বন্ধ করে ভান করে দেখালো, আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না, বলেই শুয়ে পড়ল। আরহান ভালোই বুঝতে পেরেছে নিধি ভয় পেয়ে এসেছে আর ঘুমের কথা মিথ্যে বলেছে, তবে সেও আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা জানালা দিয়ে সকালের আলো ঘরে এসে পড়েছে। পাখির ডাক, বাইরের মানুষের হাঁকডাক, সব মিলিয়ে যেন নতুন একটা দিনের সূচনা। আয়নার সামনে দাঁড়িয়ে নিধির হঠাৎ মনে পড়ল বিয়ের আগে দেওয়া শর্তের কথা। এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত সে তার বাবার বাড়িতেই থাকবে। আম্মু, আব্বু আর বড় ফুপ্পি সহ বাকিরা তখন অনেক ভেবেচিন্তে রাজি হয়েছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে সবাই সেটা ভুলেই গেছে। আমি গভীর শ্বাস নিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, না, আমি ভুলতে পারবো না। এই বিয়ে যতই হঠাৎ হোক, আমি আমার শর্ত ভাঙব না। বিয়ের পর ছোট করে একটা বৌভাত করার কথা থাকলেও যেভাবে বিয়েটা হয়েছে আরহান মানা করে দিয়েছে, এসব হবে না। সবাই মিলে বুঝালেও কাজ হয়নি, সে তার সিদ্ধান্তে অটল। ড্রয়িং রুমে আমি সাহস সঞ্চয় করে নেমে এলাম। বড়রা সবাই বসে গল্প করছিলেন। আমি দাঁড়িয়ে আমতা আমতা করে বললাম, একটা কথা বলার ছিল, বলবো? সবাই চুপ হয়ে গেলেন। বড় ফুপ্পি স্নেহ করে বললেন, বল মা, কি বলবি? এত ফর্মালিটি করার কি আছে? এটা তো তোরই বাড়ি, আমরা তো কেউই তোর পর না। আমি কিছুটা স্বাভাবিক হয়ে নরম গলায় বললাম, বিয়ের আগে আমি শর্ত দিয়েছিলাম যে এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে থাকব। এখানে একদিন থাকার কথা ছিল, কিন্তু 2 দিন হয়ে গেল। তোমরা কেউ আমার শর্তের কথা বলছো না, তাই আমি বলতে এলাম, আমি আজ বাড়ি চলে যেতে চাই। মুহূর্তের মধ্যেই পরিবেশ ভারী হয়ে গেল। ফুপ্পি হকচকিয়ে বললেন, কিন্তু মা, মানুষ কি বলবে? বিয়ের পর বউ তো স্বামীর ঘরেই থাকে। আমি দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবতে চাই না। তখন সবাই আমার শর্তের রাজি হয়েছিলে, কথা দিয়েছিলে। এখন কেন মানতে চাইছো না? তোমাদের মানতেই হবে। আমি এখানে থাকবো না, আমি আমার বাবার বাড়িতেই যাব, বলে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আরহান এতক্ষণ চুপচাপ বসেছিলেন। আমার কান্না দেখে হঠাৎ গম্ভীর কণ্ঠে বললেন, এসব কি আম্মু? ও যদি শর্ত দিয়ে থাকে, তবে সেটা রাখা উচিত। যতদিন পড়াশোনা শেষ করবে, ও বাবার বাড়িতেই থাকুক। আমি বিস্মিত চোখে ওর দিকে তাকালাম। ভাবিনি তিনি এত সহজে আমাকে সমর্থন করবেন। অবশ্য মনে মনে বুঝলাম, এতে ওনারও সুবিধা আছে। মিথ্যা নাটক করতে হবে না, নিজের মতো করে থাকতে পারবেন। সবাই অবশেষে রাজি হলো। আমি ভেতরে ভেতরে স্বস্তি পেলাম। মনে মনে বললাম, ধন্যবাদ আল্লাহ, অন্তত এই যুদ্ধে আমি হেরে যাইনি। ঘরে ফিরে চুপচাপ বিছানায় বসে রইলাম। মনে স্বস্তি থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। আলমারি খুলে তাকালাম, সেখানে আমার কোনো জামা কাপড় নেই। থাকার কথাই বা কিভাবে? বিয়েটা তো হঠাৎ হয়েছিল। ফুপ্পির দেওয়া নতুন একটা শাড়ি আর সালোয়ার কামিজ গুছিয়ে একটা ব্যাগে রাখলাম। তারপর পাশের রাখা কালো বোরকাটা পরে নিলাম। ধীরে ধীরে মাথায় ওড়না জড়িয়ে মুখে নিকাব বেঁধে ফেললাম। হালকা করে ব্যাগটা হাতে তুলে নিচে নামলাম। নিধি ব্যাগ হাতে নিয়ে নিচে নামতেই সবাই বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। ফুপ্পি দোয়া করতে করতে চোখ মুছে ফেললেন। আরহান চুপচাপ দাঁড়িয়ে ছিল দরজার পাশে। আমি বোরকার ওড়না ঠিক করে ধীর কণ্ঠে বললাম, আমি যাচ্ছি, আপনার আর নাটক করা লাগবে না। আরহান শান্ত চোখে তাকিয়ে বললেন, হুম। আমি এখন অনেকটা স্বস্তি পেলাম। নিজের মতো থেকো, পড়াশোনাটা ভালোভাবে করো। আমি ঠোঁট বাঁকিয়ে হেসে বললাম, আমার জীবন আমি নিজেই ঠিক করতে পারবো কিভাবে চলতে হবে। আপনার চিন্তা করার দরকার নেই। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি নরম গলায় বললেন, চিন্তা করছি না, শুধু মনে করিয়ে দিলাম, তুমি এখন আর একা নও। বিয়েটা যতই অস্থায়ী হোক, আলাদা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার স্ত্রী, এটা মাথায় রেখে চলবে। তোমার জন্য আমার বা আমার পরিবারের অসম্মান হলে আমি মেনে নিব না। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। বুঝতে পারলাম না, কথাটা করা নাকি কমল। ব্যাগটা শক্ত করে ধরে গাড়ির দিকে হাঁটা দিলাম। কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাকালাম। ফুপ্পি এখনো দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এই মানুষটা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। শুধুমাত্র ওনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলাম। আমি বসতেই গাড়ি ছেড়ে দিল। আমি চললাম আমার সেই পুরনো ঠিকানায়। গাড়ি চলছে আপন মনে, আর আমি শুধু এটাই ভাবছি, বাড়িতে সবাই কি ভাববে, কি বলবে। আব্বু কি রাগ করবেন না বলে চলে আসায়? কিন্তু রাগ করার কথা তো না, আমি তো আগেই বলেছিলাম আমি থাকবো না ওখানে।
এসব ভাবতে ভাবতেই গাড়িটা বাড়ির সামনে চলে এলো। গাড়ি থেকে নেমে ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়ালাম। মনটা কেমন জানি কাঁপছিল। এই বাড়িটা তো আমার নিজের বাড়ি, অথচ আজ মনে হচ্ছে আমি এখানে অতিথি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেন জানি করা নাড়ার সাহস পাচ্ছিলাম না, হাতটা কাঁপছিল। অবশেষে সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিলাম। আম্মু দরজা খুলতেই চমকে উঠলেন। নিধি, তুমি? আব্বু ভেতর থেকে বেরিয়ে এলেন, মুখে একরকম অপ্রস্তুত ভাব। আমি ব্যাগটা নামিয়ে শান্ত স্বরে বললাম, হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? বিয়ের আগের শর্ত দিয়েছিলাম তো এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। তাহলে? আম্মু আব্বু একে অপরের দিকে তাকালেন। তারপর আম্মু ধীরে ধীরে বললেন, মা, আমরা তো ভেবেছিলাম তুই শুধু জেদ দেখাচ্ছিলিস। আসলে তো কেউ বিয়ের পর বাবার বাড়ি ফিরে আসে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মানে? তাহলে তোমরা শুধু আমাকে রাজি করানোর জন্য শর্ত মেনেছিলে? মনে করনি সত্যি ফিরে আসব? আমার গলা কেঁপে গেল, কিন্তু রাগে চোখ দুটো ঝলসে উঠল। তাহলে কি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? তোমাদের মান সম্মান বাঁচানোর জন্য আমার জীবন শেষ করে দিলে, একটা বার আমার কথা ভাবলে না? আমার কথা শুনে সবাই চুপ। পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। আব্বু কষ্টের স্বরে বললেন, এভাবে রাগ করিস না মা, আমরা শুধু সমাজের কথা ভেবেছিলাম। আমি হেসে ফেললাম তিক্তভাবে। মানুষের কথা, সমাজের কথা, সবাই তো শুধু ওদের নিয়েই ভাবে। তাহলে আমার কথা কে ভাবে? এবার বুঝতে পেরেছি আমি সত্যিই তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, যেটা তোমরা ঘাট থেকে নামাতে চেয়েছিলে। বলে সোজা নিজের ঘরে চলে গেলাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঘরে ঢুকেই আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। চোখ ভিজে আছে রাগ আর কষ্টে। বাবা মা পর্যন্ত আমাকে বোঝা ভাবে, শুধু বিয়েতে রাজি করানোর জন্য শর্ত মেনেছিল। সত্যিই যে আমি ফিরে আসব, সেটা তারা ভাবতেই পারেনি। কিন্তু এমন হলে চলবে না, আমাকে কঠোর হতে হবে। আমার জীবন আমি এভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের উপর ফেলে নষ্ট হতে দেব না। সব হয়েছে ওই ইভা পেতনির জন্য। তোদের যদি এতই ভালোবাসা ছিল তাইলে বিয়ে না করে চলে গেলি কেন? তোর জন্যই আজ আমার এই অবস্থা। ইচ্ছে করছে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারতে। কিন্তু মারবো কি করে? আমি তো জানি না সে কোথায় গেছে। আর ওই লোকটা ও বলছে না কেন বিয়ে ভেঙে চলে গেছে, কোথায় গেছে? রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ। কান্নার রাগ। এসবের মাঝেই হঠাৎ মনে পড়ল আরহানের কথা। উচ্চতা 5 কি 5-9 ইঞ্চি হবে, ফর্সা চেহারায় অদ্ভুত শান্ত একটা গাম্ভীর্য, সাদা টি শার্টে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা। চোখে এমন দৃঢ়তা, যেন যা চায় তাই করতে পারবে, আবার মুহূর্তেই সব ছেড়ে দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। মনে মনে হেসে উঠলাম আমি। সত্যি বলতে কি, প্রথম দিনই ওনাকে দেখে আমি ক্রাশ নামক বিশাল বাসটায় খেয়েছিলাম। কিন্তু যখনই শুনলাম ওনার নাকি আগে থেকেই একটা প্রেমিকা আছে, তখনই চোখ মুখ শক্ত করে ক্রাশটা হজম করে ফেললাম। নিজেকে বোঝালাম, ও নিথিঘুষখর, উনি অন্য কারো জামাই লাগে তার দিকে নজর দেয়া ঠিক হবে না। কিন্তু ভাগ্য কি আজব খেলা খেলল। যে ছেলেটাকে আমি মনে মনে দূরে সরিয়ে দিয়েছিলাম সে আমারই জামাই হয়ে গেল, থুকু অস্থায়ী জামাই। ভাবতে গিয়ে হঠাৎ আমার ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল। কান্নার ফাঁকেও অদ্ভুত এক উষ্ণতা ছুঁয়ে গেল বুকটা। কিন্তু পরক্ষণেই নিজেকে থামালাম। না, এসব ভেবে কোনো লাভ নেই। আমাকে শক্ত হতে হবে। নিজের জীবন নিজেকেই ঠিক করতে হবে। আরহান তো বলেই দিয়েছেন উনি বিয়েটা বাধ্য হয়ে করেছেন, আমাকে মানতে পারবেন না। তাহলে আমি কেন এসব ভেবে নিজের সময় নষ্ট করব? আসার পর থেকে নিধি আর ঘর থেকে বের হয়নি, রাতে খাবার খেতেও যায়নি। আম্মু অনেকবার এসে ডেকে গেলেও কাজ হয়নি। সে খাবেন না বলে জেদ ধরেছে। নিধি বিছানায় শুয়েছিল, হঠাৎ মনে পড়ল ওর ফোনের কথা। বিছানা থেকে উঠে ব্যাগ থেকে ফোন বের করল। দীর্ঘ সময় পর নিধি মোবাইল চালু করতেই অনুর একের পর এক মেসেজ ভেসে উঠল। তুই কোথায় নিধি? ফোনটা বন্ধ কেন? কি বলছিস বিয়ে হয়ে গেছে? কার সাথে হয়েছে? এমন অনেক মেসেজ। অনু নিধির বেস্ট ফ্রেন্ড। স্কুল লাইফ থেকে দুজনে একসাথে আছে। অনু জানতো নিধির ফুফাতো ভাইয়ের বিয়ে সম্পর্কে, কিন্তু নিধির যে বিয়ে হয়ে গেছে তা সে জানত না। বিয়ের দিন রাতে প্রতিদিনের মতোই আড্ডা দেওয়ার জন্য কল করলে প্রথমে নিধি কল ধরে না, 2-3 বার করার পর কল রিসিভ করে জানায় তার বিয়ে হয়ে গেছে, এখন সে শ্বশুর বাড়িতে আছে, পরে কথা বলবে বলে। অনুকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে ফোন অফ করে রেখে দেয়। অন্যদিকে অনু অবাক হয়ে যায় নিধির কথা শুনে এবং তাকে কল ও মেসেজ করতে থাকে।
কিন্তু নিধির ফোন অফ থাকায় যোগাযোগ করতে পারেনি। অনুর এত কল মেসেজ দেখে নিধি তাকে কল করল। সাথে সাথেই অনু রিসিভ করে, যেন কল আসার ওই অপেক্ষায় বসেছিল। কল রিসিভ করে অনু উদ্বিগ্ন গলায়, হ্যালো হ্যালো নিধি, কোথায় ছিলিস? ফোন অফ কেন তোর? আর বিয়ে হয়ে গেছে মানে কি? তুই মজা করছিস তাই না? নিধি শান্ত গলায়, না অনু, আমি মজা করছি না, সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। অনু হকচকে, কিন্তু কবে, কিভাবে? আমি তো কিছুই জানতাম না। তুই তো আমাকে একবারও কিছু বললি না। নিধি কণ্ঠ ভারী হয়ে আসে, আমি নিজেই জানতাম না অনু, তোকে কি করে জানাবো? সবকিছু এত হঠাৎ ঘটল যে বুঝে ওঠারও সময় পাইনি। অনু অভিমানের সুরে, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমার কত প্ল্যান ছিল তোর বিয়ে নিয়ে, অথচ আমি জানতেই পারলাম না তোর বিয়ে হয়ে গেল। খুব কষ্ট পেলাম নিধি। নিধি সত্যি বলছি, আমার হাতের বাইরে ছিল সবকিছু। অনু চুপ থেকে ধীরে বলে, আচ্ছা ঠিক আছে, এখন বল কার সাথে বিয়ে হয়েছে? চেনা জানা কেউ? নিধি সব বলবো, তবে ফোনে নয়, কাল কলেজ আসবো, এসে বলবো। অনু তুই কাল কলেজ আসবি? না মানে মাত্রই বিয়ে হলো, এখনই তোর শ্বশুর বাড়ির লোক আসতে দিবে? নিধি হুম আসবো। আর আমি আমার বাড়িতে আছি, শ্বশুর বাড়ি নয়। অনু কিন্তু কেন? নিধি বললাম তো কাল বলবো। এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। বাই। অনু ওকে বাই। নিধি নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রাখে। রাতটা আরো ভারী হয়ে ওঠে তার জন্য। সকালবেলা কলেজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আম্মু অবাক চোখে তাকালেন। আজ কলেজ যাবি? নিধি কাঁধ ঝাঁকিয়ে তোত্তারা ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ তো, বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা বন্ধ করে দিব? আমি তো এখানে এসেছি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। তাহলে কলেজ যাব, এতে এত অবাক হওয়ার কি আছে? আম্মু কিছু বলার আগেই ব্যাগটা কাঁধে ফেলে হাওয়ার মতো বেরিয়ে গেল নিধি। ক্লাসরুমে ঢুকেই দেখতে পেল অনু মন খারাপ করে বসে আছে। অনুর দিকে এগিয়ে গেল। কি রে, মুখটা এমন গম্ভীর কেন? ছ্যাঁকা খাইছিস নাকি? অনু ঠোঁট কামড়ে ফিসফিস করল। নিধি সিরিয়াসলি, আমি তোর সাথে কথা বলতে চাই, এখনই। নিধি ভুরু উঁচু করে হাসল। ওকে ওকে, কথা বলতেই তো এসেছি। আচ্ছা চল, মাঠে গিয়ে বসি। ক্লাস তো আর পালাইয়া যাবে না। দুজনে কলেজ মাঠের এক কোণায় গিয়ে বসল। মৃদু বাতাস, চারপাশে টুকটাক আড্ডার শব্দ। অনু চোখে চোখ রেখে বলল, এবার সত্যি বল, তোর আসলেই কি বিয়ে হয়েছে? নিধি একটু চুপ করে থাকল। তারপর বলল, হ্যাঁ রে, হয়ে গেছে। অনু থমকে গেল। মানে, তুই আমাকে না জানিয়েই বিয়ে করলি? আমি তোর কত প্ল্যান করেছিলাম, শাড়ি বাছাই, সাজগোজ, কিছুই করতে পারলাম না। নিধি দীর্ঘশ্বাস ফেলে অনুর কাঁধে হাত রাখল। শোন, এটা আমার ইচ্ছের বিয়ে ছিল না। সবকিছু এত তাড়াহুড়া করে হয়েছে যে আমিও ঠিক বুঝে উঠতে পারিনি। বিয়ের আধা ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার বিয়ে হচ্ছে। তবে তুই চিন্তা করিস না, এটা অস্থায়ী বিয়ে। এরপর যখন আমি স্থায়ী বিয়ে করব তখন তোকে 1 মাস আগে থেকে জানিয়ে রাখব। অনু হতভম্ব, কি বলছিস অস্থায়ী বিয়ে? আবার স্থায়ী বিয়ে করবি? পাগল হয়ে গেছিস? সবার আগে এটা বল, কাকে বিয়ে করলি তুই? নিধি এক চিলতে হাসি দিয়ে বলল, তুই চিনিস উনাকে? নাম শুনলে শক খেয়ে যাবি। অনু উৎকণ্ঠায় এগিয়ে এল। কে? নিধি মুখটা তার কানে নিয়ে গিয়ে ফিসফিস করে নামটা বলল। অনুর চোখ বিস্ফোরিত হওয়ার মতো বড় হয়ে গেল। কি, তুই সিরিয়াস? উনার তো প্রেমিকা ছিল এবং তার সাথেই বিয়ে ছিল, তাইলে তোর সাথে কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না, না খুলে বল। নিধি হেসে ফেলল। এই রিয়াকশনটাই আশা করছিলাম। হ্যাঁ রে, সত্যিই। তারপর নিধি বিয়ের সব ঘটনা অনুকে খুলে বলল। এসব শুনে অনু কিছুক্ষণ চুপ থেকে নিঃশ্বাস ছাড়ল। নিধি, তোর জন্য খারাপ লাগছে, কিন্তু তুই কিভাবে এত স্বাভাবিক থাকছিস? নিধি আকাশের দিকে তাকিয়ে হাসল। কারণ আমি নিধি। অস্বাভাবিক হয়ে, মনমরা হয়ে থেকে লাভ নাই, এতে আমার জীবন আরো এলোমেলো হবে। তার থেকে স্বাভাবিক থাকাটা অনেক ভালো। অনু তাকিয়ে রইল নিধির দিকে। সে ছোটবেলা থেকে চেনে মেয়েটাকে। সে বুঝতে পারছে নিধি মনে মনে কষ্ট পাচ্ছে। মেয়েটার চোখের ভেতর একরাশ ব্যথা লুকানো, কিন্তু ঠোঁটে হাসি। বিয়ে উপলক্ষে আরহানদের বাড়িতে আত্মীয় স্বজনরা কয়েকদিন ধরে গমগম করছিল। কিন্তু একে একে সবাই বিদায় নেওয়ায় মুহূর্তেই বিশাল দোতলা বাড়িটা ফাঁকা হয়ে গেল। তবে যাবার আগে অনেকেই অনেক মন্তব্য করে গেছেন, একজনের সাথে বিয়ের কথা ছিল, হলো আরেকজনের সাথে। আবার ওই মেয়েটাও বাপের বাড়ি চলে গেল। এমন কানাঘুষো থামেনি গত 2 দিন।
এখন বাড়িতে কেবল 4 জন মানুষ, আরহান, তার আম্মু, আর 2 জন হেল্পিং হ্যান্ড। নিশ্চুপ নীরবতায় ভারী হয়ে আছে চারপাশ। আরহান নিজের ঘরে বসে ল্যাপটপ খুলে কাজ করার চেষ্টা করছে। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, নামি একটা কনস্ট্রাকশন ফার্মে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। নিয়মিত সাইট ভিজিট, রিপোর্ট, ডিজাইন, সব মিলিয়ে ব্যস্ত জীবন। কিন্তু আজ কাজের পেজের দিকে তাকিয়েও চোখ আটকে আছে অন্য কোথাও। তার মাথার ভেতর ঘুরছে একটাই কথা, এই বিয়ে। যে বিয়ে তার নিজের প্ল্যানের বাইরে, নিজের সিদ্ধান্তের বাইরে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আরহান তাকিয়ে দেখে ফারিহা বেগম, আরহানের আম্মু। কি করছিস বাবা? আরহান মাথা না তুলেই বলল, কাজ করছি আম্মু। ফারিহা বেগম ভেতরে এসে বিছানার পাশে বসলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরহান, আমি জানি বিয়েটা হুট করে হয়ে গেছে, তোমার মনের মতো হয়নি, কিন্তু তাই বলে কি জীবন থেমে যাবে? এই সম্পর্কটা মেনে নেয়ার চেষ্টা করো বাবা। আরহান ল্যাপটপ বন্ধ করে আম্মুর দিকে তাকালো, চোখে মুখে গাম্ভীর্য। আম্মু, তুমি জানো আমি জোর করে কিছু মানতে পারি না। আমি ইভাকে, থেমে যাই, আমি কাউকে কষ্ট দিতে চাই না। ফারিহা বেগম ধীর কণ্ঠে বললেন, আমি জানি না তুই কেন ইভাকে বিয়ে করতে চাইছিলিস আর ওই বা কেন এমন ভাবে চলে গেল, তবে আমি এটা খুব ভালো করেই জানি যে তুই আর যাই হোক ইভাকে ভালোবাসিস না, আর না আগে বাসতি। আরহান তার মার কথা শুনে অবাক হয়ে যায়, অবাক কণ্ঠে বলে, মা, মানে কি বলছো এসব? ফারিহা বেগম হালকা হেসে বললেন, কেন ভুল বললাম বুঝি? আরহান আবারও অবাক স্বরে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আম্মু? ফারিহা বেগম তখন ছেলের হাতে হাত রেখে বললেন, তোর মা আমি, তোকে আমার থেকে বেশি কে চিনবে? তুই যদি ইভাকে ভালোবাসতিস তাহলে না তুই ইভাকে যেতে দিতিস, না নিধিকে বিয়ে করতিস, আর না এমন শান্ত, স্বাভাবিকভাবে থাকতি। আরহান বুঝতে পারল তার আম্মু তার মনের কথা কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন। সে ধীরে বলল, আসলে আম্মু ইভা। ফারিহা বেগম তাকে আর বলতে না দিয়ে নিজেই বললেন, থাক, আমি এ বিষয়ে আর কিছু শুনতে চাই না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। তিনি আবারও নরম স্বরে বললেন, জীবন সব সময় ইচ্ছে মতো চলে না বাবা। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, এখন দায়িত্বটা তোমার কাছেই। তোমাদের দুজনের মানিয়ে চলতে হবে। নিধির তো কোনো দোষ নেই। মেয়েটা তো জানতই না এভাবে তার বিয়ে হয়ে যাবে। আরহান চুপ করে রইল। মনে মনে নিধির মুখটা ভেসে উঠল। নিরাভরণ এক চাহনি, অদ্ভুত এক দৃঢ়তা ও চোখে। চঞ্চল মেয়ে, তবে ভেতরে কেমন যেন শক্ত একটা দেওয়াল আছে, ভাবতেই তার মনে অদ্ভুত অস্বস্তি হলো। আম্মু আবার বললেন, বিয়ে মানে শুধু কাগজে স্বাক্ষর নয়, এটা একটা দায়িত্ব। আমি চাই না তুই শুধু দায়িত্ব পালনের জন্য ওকে কাছে রাখিস, চাই সত্যিই যেন তোদের বোঝাপড়া হয়। আরহান নরম কণ্ঠে উত্তর দিল, আমাকে সময় দাও আম্মু। জোর করে কিছু করা যাবে না। তবে আমি চেষ্টা করব। ফারিহা বেগম মৃদু হেসে তার মাথায় হাত বুলালেন। এই তো আমার ছেলে, বলে তিনি চলে গেলেন। আরহান জানালার দিকে তাকিয়ে রইল। একটু দূরে তার চোখে পড়ল নিধির বাড়ি ফেরার মুহূর্তের দৃশ্য, ব্যাগ হাতে, চোখে অনিশ্চয়তা, অথচ ঠোঁটে অদ্ভুত এক শক্তির রেখা। অজান্তেই মনে মনে বলল, এই মেয়ে মোটেও সহজ না। নিধি আজকাল একেবারেই নিজের মতো আছে, যেন কিছুই ঘটেনি তার জীবনে। সকালে কলেজে যায়, ক্লাস করে, আড্ডা দেয়, টুকটাক নোট নেয়। সন্ধ্যায় বাড়ি ফিরে বই খুলে বসে যায়। মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে বাতাস খায়, মোবাইলে গান শোনে, আবার কখনো গল্পের বইয়ে ডুবে থাকে। নিধিকে যারা আগে থেকে চেনে, তারা জানে মেয়েটা তোত্তারা স্বভাবের। যেটা নিজের ইচ্ছে, সেটা করবেই। আর অন্য কেউ কিছু বললে উল্টো জবাব না দিয়ে পারে না। বিয়ের পরেও তার এই স্বভাবের এক চুলও পরিবর্তন হয়নি। আজ ক্লাসে ঢুকেই অনুর সঙ্গে ধাক্কা খেল। দেখে হাঁটবি না। অনু একটু বিরক্ত হয়ে বলল। নিধি ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলে রাখল, তারপর হেসে বলল, আমি নাহ দেখে শুনে হাঁটি না তা ম্যাডাম, আপনার চোখগুলো কোথায় ছিল? বাড়িতে রেখে এসেছেন বুঝি? নাকি দুলাভাই এর কাছে? অনু নিধিকে যত দেখছে ততই অবাক হচ্ছে। অবাক হয়েই জিজ্ঞেস করল, সিরিয়াসলি নিধি, তুই এমন ভাবে ঘুরে বেড়াচ্ছিস যেন কিছুই হয়নি, অথচ তোর লাইফে তো সব ওলট পালট হয়ে গেছে। নিধি চেয়ারে বসে হাত গুটিয়ে বলল, দেখ অনু, আমি এর আগেও অনেকবার বলেছি যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে থেকে লাভ নেই। আমি যদি কাঁদি, হতাশ হই, তাতে আমার লাইফ আরো এলোমেলো হয়ে যাবে। বরং স্বাভাবিকভাবে চলাটাই বুদ্ধিমানের কাজ। অনু তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
মেয়েটা বাইরে হাসি খুশি থাকে, কিন্তু ভেতরে ভেতরে কি চলছে সেটা কেউ বোঝে না। ক্লাস শেষে অনু আবার বলল, তুই কি আরহান ভাইয়ার সঙ্গে কথা বলিস না? নিধি হেসে ফেলল। কথা বলার কি আছে? উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো। সংসার করার কোনো চাপ নেই। মানে ফ্রি লাইফ। অনু চোখ কুঁচকে তাকালো। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিধি গম্ভীর চোখে বলল, দেখ, বিয়েটা শুধু নাম মাত্রই। উনি আমাকে প্রথম দিনই বলে দিয়েছেন তিনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, বিয়েটা মানতে পারবেন না। তাহলে আমি কেন উনাকে বিয়ে মানার জন্য, সংসার করার জন্য জোর করব? আমি কি এতটাই অসহায় নাকি আমার কোনো আত্মসম্মানবোধ নেই? অনু নিধির কথা শুনে শান্ত স্বরে বলল, আমি এমনটা বলিনি নিধি। আর তুই কেন অসহায় হবি? আমি শুধু বলেছি যে বিয়ে নিয়ে এখন তুই কি ভাবলি, মানে এই বিয়ের ভবিষ্যৎ কি? নিধি একটা দীর্ঘনিশ্বাস ফেলে বলল, আমি কিছুই ভাবিনি। যেভাবে চলছে চলুক, বাকিটা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ইনশা আল্লাহ, আল্লাহ যা করবেন ভালোই করবেন। ইনশা আল্লাহ। তারপর দুজনে ক্লাসে মনোযোগ দিল। আরহানও প্রতিদিন নিয়ম করে অফিসে যায়, কাজ করে, আবার রাত করে বাড়ি ফেরে। নামকরা কনস্ট্রাকশন ফার্মের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হওয়ায় তার কাজ সবসময় ব্যস্ততায় ভরা। সাইট ভিজিট, রিপোর্ট, মিটিং, এসবের ফাঁকে মাথায় ঘুরপাক খায় একটাই চিন্তা, এই বিয়ে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। আরহান অফিসে বসে ল্যাপটপে প্রেজেন্টেশন বানাচ্ছিল। হঠাৎ মনোযোগ সরে গেল। খোলা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে ভেসে উঠল সেদিনের দৃশ্য। সেই নীল শাড়ি পরা বিয়ের দিনের দৃশ্য, চোখে অদ্ভুত এক দৃঢ়তা, ঠোঁটে অভিমান মাখা। আরহান বুঝতে পারে মেয়েটা আলাদা, স্বাধীনচেতা, চঞ্চল, তোত্তারা, কিন্তু বুকের গভীরে লুকিয়ে আছে অন্যরকম কিছু। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে দিল আরহান। ঠিক তখন তার ফোনে মায়ের কল এল। কাজ করছিস বাবা? হ্যাঁ আম্মু। খেয়েছিস? না, একটু পর খাবো। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, নিধির খবর রাখিস? কথা হয় তোর ওর সাথে? আরহান কপালে হাত রাখল। আম্মু, ও নিজের মতো থাকতে চায়। সেখানে আমি কেন ওকে বিরক্ত করব? ও হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। মা নরম কণ্ঠে বললেন, আমি বুঝি বাবা, কিন্তু তুই যদি খোঁজ না নিস তাহলে কেমন দেখাবে? বিয়ে মানে শুধু দায়িত্ব নয়, একে অপরকে বোঝার চেষ্টা। অন্তত একটা ফোন করতে তো পারিস। আরহান চুপ করে গেল। তার মায়ের কথাগুলো যুক্তিসঙ্গত হলেও সে নিজেকে এগিয়ে নিতে পারছে না। কারণ তার নিজের ভেতরও একরাশ অস্বস্তি জমে আছে। এদিকে কলেজে আসন্ন হাফ ইয়ারলি পরীক্ষা। নিধি বিজ্ঞানের ছাত্রী, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব মিলিয়ে হিমশিম খাচ্ছে। দুপুরে ল্যাবে গিয়ে টেস্ট টিউব হাতে ধরে দাঁড়িয়ে থাকে, কখনো মনে হয় ক্লোরিন গ্যাসের গন্ধই কি আমার জীবনের গন্ধ হয়ে গেল। এত টক্সিক চারপাশ। সেদিন রাতে নিধি পড়ার টেবিলে বসেছিল। সামনে খোলা ছিল রসায়ন বিজ্ঞান এর মোটা বই। কেমিক্যাল বন্ডিং এর উপর নোট বানাচ্ছিল সে। পাশেই রাখা গরম কফি। হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাই বেশ মনোযোগী। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। আরহান কল করছে। নিধি অবাক হয়ে গেল। কারণ আরহান তাকে কখনোই কল করেনি। কয়েক সেকেন্ড ফ্রিজ হয়ে বসে থাকলো। তারপর ধীরে ধীরে কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো? নিধি একটু হাসল। আলহামদুলিল্লাহ ভালো। কলেজ, ক্লাস, বই, এইসব চলছে। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। একটু নীরবতা। তারপর আরহান বলল, তুমি কেমন ম্যানেজ করছো সব? নিধি ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আমাকে ম্যানেজ করতে হয় না, আমি নিজেকে সামলাতে জানি। আরহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো, এভাবেই থেকো। বাই দ্য ওয়ে, তোমার হাফ ইয়ারলি পরীক্ষা কবে থেকে? নিধি উত্তর দিল, এই তো 2 মাস পরে। কেন? না, এমনি। মন দিয়ে পড়াশোনা কর। পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, আরহান জবাব দেয়। নিধি ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করে, আপনি কি এমনিই কল করেছেন নাকি কোনো প্রয়োজন? আরে না, এমনিই কল করেছি। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কথোপকথনটা ছোট্ট হলেও নিধির ভেতরে কেমন অদ্ভুত একটা অনুভূতি জাগল। যেন তার এই অস্থায়ী বিয়ের ভিতরে কোথাও এক টুকরো অচেনা বন্ধন গড়ে উঠছে। দিন কেটে যায়। নিধি আবারও স্বাভাবিকভাবে কলেজ করে, আড্ডা দেয়, মজা করে। অনু মাঝে মাঝে খোঁচা মারে, বৌমা, শ্বশুরবাড়ি যাচ্ছিস না? নিধি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, শ্বশুরবাড়ি? ওটা অস্থায়ী শ্বশুর বাড়ি হবে দোস্ত।
বলে দুজনে হেসে ওঠে, কিন্তু ভেতরে ভেতরে নিধি জানে কথাটা বলার সময় তার বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হয়। অন্যদিকে আরহান প্রতিদিন নিজের ভেতরে দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকে। একদিকে দায়িত্ববোধ, অন্যদিকে নিধির স্বাধীন স্বভাব। সে জানে একসময় তাকে সিদ্ধান্ত নিতেই হবে, এই সম্পর্ককে সত্যিকার সংসারের রূপ দেবে নাকি আলাদা হয়ে যাবে। রাত গভীর। নিধি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সারাদিন স্বাভাবিক থাকলেও এই নির্জন রাতে তার ভেতরে ভেতরে একই প্রশ্ন ঘুরছে। এই বিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? অন্যদিকে আরহানও তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে একই আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনেও একই প্রশ্ন, এই মেয়েকে আমি কি কখনো বুঝতে পারবো? অদৃশ্য দূরত্বে থেকেও যেন তারা দুজনেই একে অপরকে অনুভব করছে। সময় কখনো থেমে থাকে না। অচেনা এক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর নিধির দিনগুলোতে যেন নতুন এক ছন্দ খুঁজে পাওয়া গেল। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও সে ধীরে ধীরে নিজের মতো করেই পড়াশোনায় মন দিল। দেখতে দেখতে 4 মাস পার হয়ে গেল বিয়ের। কিন্তু বিয়েটা এখনো নিধির কাছে অবাস্তব মনে হয়। কলেজে সে আগের মতোই চঞ্চল, আগের মতোই বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে। শুধু বন্ধুদের কাছে একটা গোপন সত্য চাপা পড়ে আছে, সে এখন আর অবিবাহিতা নয়, তার জীবনে এসেছে এক নতুন অধ্যায়। এই 4 মাসে নিধির জীবনের বড় অংশ জুড়ে ছিল কলেজ, পড়াশোনা আর হাফ-ইয়ারলি পরীক্ষা। সকালের কুয়াশাচ্ছন্ন আকাশ, কলেজ ক্যাম্পাসে গমগমে ভিড়। চারদিকে পরীক্ষার্থীরা বই হাতে শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছে। সবাই দুশ্চিন্তায় ভরা, কপালে ভাঁজ। কিন্তু নিধি যেন অন্যরকম শান্ত। অনু অবাক হয়ে বলল, তুই তো একদম নির্লিপ্ততা। আজ পদার্থবিদ্যার পরীক্ষা, আমি তো নার্ভাসনে শেষ। নিধি ঠোঁটে হালকা হাসি টেনে কাঁধে হাত রাখল। শোন, আমি তোকে কতবার বলেছি, যা পড়েছি তাই লিখব। মুখস্থ না থাকলে কি হয়েছে, যুক্তি দিয়ে লিখতে পারলে নম্বর আসবেই। পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র হাতে নিতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ওহ, এগুলো তো প্রায় সব প্র্যাকটিস করা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পেন চালাতে চালাতে একসময় ভেবেছিল, বইয়ের প্রশ্নের উত্তর আছে, কিন্তু জীবনের প্রশ্ন, সেখানে উত্তর খুঁজে পাওয়া কি সম্ভব? 3 ঘন্টা পর যখন হলো থেকে বের হলো, মুখে যেন বিজয়ের হাসি। অনু দৌড়ে এসে বলল, কি লিখলি? যা পারি লিখেছি। এবার ছুটিতে রিল্যাক্স করার পালা। অন্যদিকে আরহান। এই 4 মাসে আরহানও নিজের জীবনে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করেছে। অফিস, সাইট ভিজিট, মিটিং, সব চলছে আগের মতোই। তবুও ফাঁক পেলেই মনে পড়ে যায় বিয়ের কথা। চোখের সামনে ভেসে ওঠে হুটহাট ঘটে যাওয়া সেই দিনগুলো। তার আম্মু মাঝে মধ্যেই দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে বলেন, আরহান, সম্পর্ক যেভাবেই হোক, একবার হয়ে গেলে তাকে মানিয়ে নেওয়াই উচিত। আরহান চুপ করে থাকে। সে জানতো মা ঠিকই বলছেন, তবু নিজের ভেতরের অস্বস্তিকে অস্বীকার করতে পারে না। এক বিকেলে অফিস থেকে ফিরেই শুনল, তার আম্মুর শরীর ভালো নেই। সামান্য জ্বর আর কাশি। সে দেরি না করে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন বিশ্রাম দরকার। আরহান চিন্তায় পড়ে গেল। সারাদিন অফিসে থাকতে হয়, আম্মুর পাশে থাকা সম্ভব নয়। যদিও হেল্পিং হ্যান্ডরা, তবুও অসুস্থ মাকে কিভাবে রেখে যাবে সেই চিন্তায় আছে। ছেলেকে টেনশন করতে দেখে আরহানের আম্মু মৃদু হাসি দিয়ে বললেন, নিধিকে খবর দাও, ওর কলেজ বন্ধ। হাফ ইয়ারলি শেষ হওয়ায় বেশ কয়েকদিনের বিরতি দিয়েছে। ও আসলে আমার মন অনেক হালকা হবে। রাতে খাওয়ার পর নিধির আম্মু আলাপ তুললেন, নিধি, শুনেছিস ফুপ্পির শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারও বলেছে কিছুদিন রেস্টে থাকতে। আর তোদের বিয়ের পর থেকে তোকে ওখানে তেমন রাখা হয়নি, ভাবছি কিছুদিন তুই গিয়ে থাক। এতে ফুপ্পিও খুশি হবেন, তোরও ভালো লাগবে। নিধি গম্ভীর হয়ে চেয়ারে হেলান দিল। আম্মু, প্লিজ এসব বলো না। আমি ওখানে গিয়ে কি করব? বিয়েটা তো এমনিতেই, মানে, সবকিছু জোর করে হলো, এখন আবার হুট করে ওখানে গিয়ে থাকবো। আম্মু ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন। মা, আমি জানি তুই কষ্টে আছিস, কিন্তু একটা সময় তোকে মানিয়ে নিতেই হবে। ফুপ্পি তোকে কতটা ভালোবাসে সেটা তো তুই জানিস। তুই না গেলে ওনার মনটা ভেঙে যাবে। নিধি ঠোঁট কামড়ে রইল। আম্মু আরো নরম স্বরে বললেন, দেখ মা, আমি তোকে জোর করছি না, কিন্তু ভাব, যদি আজ আমি অসুস্থ হয়ে যাই, তখন তুই যদি আমার কাছে না থাকিস কেমন লাগবে? ফুপ্পি তোর জন্য কত কিছু করেছেন ছোটবেলায়। আজ তিনি অসুস্থ, তুই যদি না যাস, ওনার কেমন লাগবে? নিধির বুকটা হুড়মুড়িয়ে উঠল। সে মাথা নামিয়ে ফিসফিস করে বলল, আম্মু,
তুমি আমাকে এমন ইমোশনাল করো কেন? আমি আমি চাই না ওখানে যেতে। কিন্তু যদি তুমি এত বলো। আম্মু মেয়ের মাথায় হাত রাখলেন। তোর ওপর কারো জোর নেই মা। কিন্তু জীবন মানিয়ে নেয়ার নামই তো জীবন। ফুপ্পি শুধু তোর শ্বশুরবাড়ির মানুষ নন, তিনি তো তোর আপনজনও। অবশেষে নিধি চুপচাপ মাথা নাড়ল। সত্যি ওর বড় ফুপ্পি ওকে খুব ভালোবাসেন। এমনকি সে ও উনাকে নিজের মায়ের মতো ভালোবাসে। উনার অসুস্থতার কথা শুনে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। কিন্তু কোথাও একটা অস্বস্তিবোধ থেকেই যাচ্ছে, যার কারণে যেতে পারছে না। তবে এখন মনে হচ্ছে যেতেই হবে। নিধি তার আব্বুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, ঠিক আছে যাব আমি। কিন্তু আব্বু তোমাকেও কথা দিতে হবে, বড় ফুপ্পি সুস্থ হলেই চলে আসবো, তখন কিছু বলতে পারবে না। নিধির আব্বু বোঝালেন উনার মেয়ের জেদ এত সহজে যাবে না। তাই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, চলে এসো। নিধির আম্মু আর কিছু বললেন না, মেয়ে যে রাজি হয়েছে এটাই অনেক। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নাসরিন বেগম, নিধির আম্মু, রুমে গেলেন। রুমে রাশেদ আহমেদ, নিধির আব্বু, বসে ফোন দেখছিলেন। নাসরিন বেগম গিয়ে স্বামীর পাশে বসে চিন্তিত স্বরে বললেন, আমরা নিধির বিয়েটা দিয়ে কি ভুল করে ফেললাম? সত্যিই কি সম্মান বাঁচাতে গিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলাম? স্ত্রীর কথা শুনে রাশেদ আহমেদ তাকালেন তার দিকে, তাকিয়ে বললেন, চিন্তা করো না, ইনশা আল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওদের দুজনকে সময় দাও, দেখবে ধীরে ধীরে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যাবে। স্বামীর কথা শুনে নাসরিন বেগম কিছুটা শান্ত হলেন, বললেন, তাই যেন হয়। আমার মেয়েটার জন্য খুব চিন্তা হয়। রাশেদ আহমেদ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, বললাম তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। স্ত্রীকে সান্ত্বনা দিলেও তিনি মনে মনে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। দোয়া করেছেন যাতে সব ঠিক হয়ে যায়। প্রথমে নিধি যেতে চাইছিল না। নিজের বাড়িতেই স্বস্তি লাগে তার। কিন্তু আরহানের আম্মুর ডাক সে ফেলতে পারল না। ছোটবেলা থেকেই ফুপ্পিকে সে ভীষণ ভালোবাসে। যখন বাবা মা র সঙ্গে আরহানের বাড়ি যাওয়া হতো, তখন যেন তার উৎসব লেগে যেত। ফুপ্পি তাকে আদরে ভরিয়ে দিতেন, ঠিক নিজের মেয়ের মতো। আর এখন এই সম্পর্কের জটিলতার পরেও সেই টানটা নিধির ভেতর আজও অটুট। তাই ব্যাগ গুছিয়ে কয়েকদিনের জন্য এল আরহানদের বাড়িতে। ঘরে ঢুকতেই ফারিহা বেগম, ফুপ্পি, উঠে বসতে চাইলে নিধি তাড়াতাড়ি গিয়ে থামালো। না ফুপ্পি, তুমি শুয়ে থাকো। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। আমি আছি তো। কোনো চিন্তা নেই। ফারিহা বেগমের চোখ ভিজে উঠল স্নেহে। তুই আসলে আমি নিশ্চিন্ত হই নিধি। জানিস, তোর কথা আমার খুব মনে পড়ে। এই 4 মাসে তো একটা বারও দেখতে এলি না। জোর করে বিয়ে দেয়ার রাগ করেছিস তাই না? এখন আর আগের মতো ভালোবাসিস না, ঘৃণা করিস ফুপ্পিকে তাই না? অভিমানী কণ্ঠে নিধির বুকটা কেঁপে উঠল। দুহাতে ফারিহা বেগমকে জড়িয়ে ধরে বলে, এভাবে বলো না প্লিজ। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। পরীক্ষা পড়া নিয়ে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। নিধি পুরো সত্যটা উনাকে আর বলল না। সেদিন সন্ধ্যায় আরহান অফিস থেকে ফিরে দেখল নিধি রান্নাঘরে ব্যস্ত। তার চোখ কপালে উঠে গেল। তুমি রান্নাঘরে? নিধি স্বাভাবিক ভঙ্গিতে বলল, ফুপ্পির জন্য স্যুপ বানাচ্ছি। ডাক্তার নাকি বলেছেন হালকা খাবার খেতে। আরহান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, অদ্ভুত মেয়ে। যেখানে আমার নিজেরই অস্বস্তি হচ্ছে সেখানে সে কতটা স্বাভাবিক। মুখে শুধু বলল, ধন্যবাদ। নিধি না তাকিয়েই বলল, ফুপ্পির জন্য করছি, আপনার জন্য না। কথাটা শুনে আরহান হালকা হাসল। রাতের খাবারের পর নিধি ফারিহা বেগমের পাশে বসে গল্প করছিল। আম্মু হাত ধরে বললেন, নিধি মা, আমি জানি তুই এখানে আসতে চাইছিলি না। কিন্তু বিশ্বাস কর, তুই আসায় আমি অনেক খুশি হয়েছি। তুই না এলে আমি একদম একা হয়ে যাই। নিধি শান্ত কণ্ঠে উত্তর দিল, ফুপ্পি, তোমার জন্য যতটুকু করা সম্ভব আমি করব। তবে একটা কথা বলি, আমার কাছে এই সম্পর্ক এখনো পরিষ্কার না। কিন্তু তোমাকে আমি আমার নিজের মা অয়ের মতোই সম্মান করি, ভালোবাসি। উনার চোখে জল ভরে উঠল। তিনি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক রাত হয়েছে মা, জাগিয়ে ঘুমিয়ে পড়। নিধি হকচকিয়ে গেল। শান্ত গলায় বলল, না ফুপ্পি, আমি তোমার রুমেই থাকব। আমি তোমার দেখাশোনা করার জন্যই তো এসেছি। রাতে যদি তোমার কিছু লাগে, আমি পাশে থাকলে তোমায় সাহায্য করতে পারবো। ফারিহা বেগম প্রথমে রাজি হলেন না। না মা, আমি একদম ভালো আছি। এখন তো আরহানের রুম তোরও রুম, ওটাই তোর থাকার জায়গা। নিধির গলা শুকিয়ে গেল। তাড়াতাড়ি কথার মাঝেই বলল,
না ফুপ্পি, আমি এখানেই থাকব। তার কণ্ঠে এত দৃঢ়তা ছিল যে আর বেশি চাপ দেওয়ার সাহস পেলেন না ফারিহা বেগম। স্নেহভরে মাথা নেড়ে বললেন, তুই একদম আগের মতোই আছিস নিধি, কিন্তু আজ শেষকাল থেকে তোকে আরহানের রুমেই থাকতে হবে। নিধি দীর্ঘনিশ্বাস ফেলে বলল, ঠিক আছে, সেটা কাল দেখা যাবে। নিধি তখন ফুপির পাশে বিছানা গোছাচ্ছিল, যেন নিজের সিদ্ধান্তের পেছনে লুকানো কোনো ব্যথা কাউকে বুঝতে দিতে চায় না। বিছানা ঠিক দুজনে শুয়ে পড়ল। বাড়িটা নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু নিধির চোখে ঘুম নেই। নিধি বারান্দায় বসেছিল, মাথার ওপর ফিকে চাঁদের আলো। মনে হচ্ছিল এই অচেনা পরিস্থিতি তাকে কেমন যেন গম্ভীর করে ফেলেছে। ঠিক তখনই পেছনে থেকে আরহানের কণ্ঠ ভেসে এলো, তুমি খুব সহজে মানিয়ে নাও, তাই না? নিধি অবাক হয়ে তাকালো। মানে মানে হঠাৎ নতুন জায়গা, নতুন পরিবেশ, তবুও তুমি স্বাভাবিক? নিধি মৃদু হাসল, আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি, কারণ অস্বাভাবিক হলে শুধু নিজের নয়, অন্যের জীবনও জট পাকিয়ে যায়। আরহান এবার একটু হেসে বলল, তবে তুমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করো না কেন, সত্য কথা হলো তুমি এখন আর আগের মতো নেই। নিধি চমকে তাকালো, মানে? আরহান আরেকটু হেসে পাশে এসে দাঁড়ালো, এই আগের মতো আর চঞ্চল নেই, কেমন গম্ভীর হয়ে গেছ। নিধি কিন্তু এমন ছিল না। নিধি আকাশের দিকে তাকিয়ে বলল, পরিস্থিতি আমাকে এমন বানিয়ে দিয়েছে। আরহানও সামনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, ঠিক বলেছ। তাছাড়া আমাদের মাঝে আগে যেমন ঝগড়া, খুনসুটি, ঠাট্টা ছিল, এখন কেমন যেন অস্বস্তি জমে গেছে। নিধি এবার আরহানের দিকে তাকায়, কিছুক্ষণ নীরব থেকে ধীরে বলল, কিন্তু আমাদের নর্মাল হতে হবে, আবার সেই আগের মতো। কারণ আমাদের মধ্যে শুধু এই বিয়ের সম্পর্ক নেই, আরো একটা সম্পর্ক আছে। এই ধরুন কিছুদিন পর যখন আমরা আলাদা হয়ে যাব, তখন যদি আমরা নিজেরাই অস্বস্তি বোধ করি, একে অপরের সাথে কথা না বলি, তখন আমাদের পরিবারের মধ্যেও দূরত্ব তৈরি হবে। আর যদি আমরা স্বাভাবিক থাকি, তাইলে তারাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। আরহান মন দিয়ে নিধির কথা শুনে, আলাদা হওয়ার কথা শুনে তার বুকে কেমন জানি মোচড় দিল, কিন্তু সেটা প্রকাশ না করে একপাশে তাকিয়ে বলল, তাহলে একটা ডিল করি, এখন থেকে আমরা একে অপরকে দেখলে আর অস্বস্তি করব না, আগের মতো থাকবো। আগের নিধি আর আগের আরহান। নিধি একদৃষ্টে তার দিকে তাকালো, ঠোঁটে একটুখানি বাঁকা হাসি ফুটল। বুঝে শুনে বলছেন তো? আগের নিধি কিন্তু উল্টো পাল্টা কাজ করতে উস্তাদ, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। আরহানও নিধির মতো করে বলে, আগের আরহান ও কিন্তু ধমকার কানের নিচে দুটো লাগিয়ে দিতে জানে। তাই নো টেনশন, বলে আরহান হাত বাড়িয়ে দিল। ডিল ডান। নিধিও হেসে হাত মিলিয়ে বলল, ডান। তাদের হাত মিলতেই হাওয়ায় এক অদ্ভুত শান্তি ভেসে এল, যেন সব অস্বস্তি মিলিয়ে গিয়ে নতুন করে এক নীরব বোঝাপড়ার শুরু হলো। সেই রাতে নিধি ফুপ্পির পাশে শুয়ে থাকলেও তার আর ঘুম এলো না। ওর ভেতরে এক অদ্ভুত টান অনুভব হচ্ছিল, যেটা ব্যাখ্যা করার মতো নয়। আরহানও নিজের ঘরে শুয়ে ছটফট করছিল, তারও ঘুম এলো না। নিধির বলা কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। মাঝরাতের হঠাৎ ফারিহা বেগম কাশতে শুরু করলে নিধি উঠে দৌড়ে গিয়ে পানি ধরিয়ে দেয়, পিঠে হাত বুলিয়ে দেয়। আরহানও জেগে ছিল বিধায় কাশির শব্দ পেয়ে মাকে দেখতে আসে। এসে দরজার আড়াল থেকে সেই দৃশ্য দেখতে পায়, এবং তার মায়ের প্রতিনিধির যত্ন ও ভালোবাসা দেখে মনে মনে খুশি হয়। পরের দিন সকালবেলা নাশতা শেষ করে ফারিহা বেগম বিছানায় হেলান দিয়ে বসে আছেন। আরহান পাশে এসে জিজ্ঞেস করল, আম্মু, তোমার কিছু লাগবে? আসার সময় কিছু কিনে আনবো। ফারিহা বেগম মিষ্টি হেসে মাথা নেড়ে বললেন, আমার কিছু লাগবে না মা, তবে নিধির কিছু লাগতে পারে, ওকে জিজ্ঞেস করো। নিধি তখন জানালার পাশে দাঁড়িয়ে হালকা হাওয়া খাচ্ছিল। হঠাৎ নিজের নাম শুনে ঘুরে তাকালো। আরহান গম্ভীর ভঙ্গিতে বলল, তোমার কিছু লাগবে? কিছু আনবো। নিধি একটু ভেবে মুখ গম্ভীর করল, তারপর হঠাৎ ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, আসলে অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না, কেউ যদি এনে খাওয়াতো একদম মন্দ হতো না। কথাটা শোনামাত্র আরহান ভ্রু কুঁচকাল। ফুচকা? এসব অস্বাস্থ্যকর খাবার খায় নাকি কেউ? নিধি ভ্রু কুঁচকে উত্তর দিল, খাবে না কেন, সবাই খায়, আমি তো প্রতিদিনই খেতাম। আরহান মুখ বাঁকিয়ে বলল, এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে খেয়েই শরীরের এই অবস্থা। ফারিহা বেগম এই দৃশ্য দেখে আরহানের উদ্দেশ্যে বললেন, আরে আরহান, মেয়েটা যদি খেতে চায় তো এনে দাও না। ছোটবেলা থেকেই তো ও এমন ফুচকা খেতে পছন্দ করে, কোথাও গেলে আর কিছু খাক না খাক ফুচকা খেতেই হবে।
আরহান বিরক্ত মুখে নিধির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। নিধি খুশিতে হাততালি দিয়ে বলল, থ্যাংক ইউ। আরহান অবাক চোখে তাকিয়ে বলল, ফুচকার জন্য এত খুশি? নিধি চোখ টিপে হেসে বলল, অবশ্যই, আমার কাছে ফুচকা মানেই ইমোশন। আরহান আবারও অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে রইল। ফারিহা বেগম হেসে ফেললেন। মনে মনে অবাক হলেন আরহান আর নিধিকে এতটা স্বাভাবিক দেখে। সাথে খুশি হয়ে দোয়াও করলেন, হে আল্লাহ, এই ঝগড়া ঠাট্টার মাঝেই যেন ওদের হৃদয় আরো কাছাকাছি আসে। সন্ধ্যার সময় অফিস থেকে ফিরল আরহান। হাতে একটা বড় কাগজের ব্যাগ। নিধি তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। দরজার শব্দ শুনে ঘুরে তাকাতেই চোখে পড়ে ব্যাগটা। কৌতূহল নিয়ে এগিয়ে এসে বলল, এনেছেন আমার ফুচকা? আরহান শান্ত স্বরে উত্তর দিল, এনেছি। বলেই তো গিয়েছিলাম আসার সময় নিয়ে আসবো। ব্যাগটা নিধির হাতে তুলে দিতেই সে ছোট্ট বাচ্চার মতো খুশি হয়ে গেল। সত্যি এনেছেন? আমি তো ভেবেছিলাম যেভাবে অস্বাস্থ্যকর খাবার বলে গিয়েছিলেন, নিয়ে আসবেন না। আরহান বিরক্তি নিয়ে বলল, এখনো বলছি এগুলো অস্বাস্থ্যকর খাবার, এসব খাওয়া ঠিক না। কিন্তু তুমি তো খাবে, এসব তোমার ইমোশন। খাও খাও, খেয়ে অসুস্থ হলে তখন দেখবে মজা। নিধি মুখ বাঁকিয়ে ব্যাগটা নিয়ে দ্রুত টেবিলে রাখল। তারপর ঢাকনা খুলতেই ফুচকার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। একেবারে লোভনীয়। নিধি প্রথম ফুচকা মুখে দিয়েই চোখ বন্ধ করে সুখের নিঃশ্বাস ফেলল। আহা, কি মজা! আরহান চুপচাপ পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এতদিনে প্রথমবার নিধিকে এভাবে খুশি দেখছে। কিন্তু হঠাৎ করেই নিধি দুষ্টুমি ভরা চোখে তার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলল, আচ্ছা, আপনি যে এত কিপটে তা আমি আগে জানতাম না। আরহান ভ্রু কুঁচকাল। কি কিপটে? আমি আবার কি কিপটেমি করলাম? নিধি নাটকীয় ভঙ্গিতে মাথা দোলাল। হ্যাঁ, কিপটেমি তো করেছেন। শুধু ফুচকা নিয়ে এসেছেন, সাথে আইসক্রিম, চকোলেট কিছুই আনেননি। এটা কিপটেমি ছাড়া কি বলেন? আরহান হতবাক হয়ে গেল। মানে, আমাকে বলেছিলে তোমার আইসক্রিম, চকোলেট লাগবে? বলতে হয় নাকি? মেয়েরা ফুচকা, আইসক্রিম, চকোলেট এগুলো ভালোবাসে। একটার কথা বললে বাকিগুলোও নিয়ে আসতে হয়। এটা সবাই জানে, আপনি জানেন না। আরহান এবার বিরক্ত হয়ে কপালে হাত রাখল। না, জানি না। তোমার ফুচকার সাথে চকোলেট, আইসক্রিমও চাই, এটা বলতে পারতে। আমি তো মন পড়তে জানি না। আরহানকে বিরক্ত হতে দেখে নিধি ঠোঁট চেপে নিজের হাসি আটকে বলল, ঢং, সবকিছুই জানেন। জেনে শুনেই কিপটামি করে শুধু ফুচকাতেই শেষ করেছেন। আরহান ঠোঁট বাঁকিয়ে বলল, আচ্ছা, ঠিক আছে, কাল আসার সময় আইসক্রিম, ফুচকা, চকোলেট যা যা লাগে সব নিয়ে আসবো। খুশি? এবারও বলবে আমি কিপটে? নিধি ফুচকার টুকরো মুখে পুরে হাসতে হাসতে উত্তর দিল, আনলে দেখা যাবে। ঠিক তখনই পাশের রুম থেকে ফারিহা বেগমের কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? আবার কিসের ঝগড়া? নিধি দৌড়ে গিয়ে ফুপ্পির কাছে গিয়ে বাচ্চাদের মতো অভিযোগ করল, ফুপ্পি, দেখো না, উনি শুধু ফুচকা এনেছেন, সাথে চকোলেট, আইসক্রিম এগুলো আনেননি। ফারিহা বেগম হাসলেন। আরহান বিরক্ত হয়ে মায়ের দিকে তাকালো। দেখলে, আমি এত ঝামেলার পরও ফুচকা নিয়ে এলাম, আর এখন আবার অভিযোগ। আবার আমকে কিপটে ও বলছে। ফারিহা বেগম হাসতে হাসতে মাথা নেড়ে বললেন, আরহান, নিধি মজা করছে তোমার সাথে। এত বড় হয়ে এটাও বুঝতে পারছো না? নিধি ও ফারিহা বেগমের সাথে তাল মিলিয়ে হাসছে। আরহান বিরক্ত মুখে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখন নিধি পেছনে থেকে বলে, আপনি যে কিপটে নন সেটা প্রমাণ করতে কাল যা যা চাই সব নিয়ে আসবেন কিন্তু। আরহান একবার পিছনে ফিরে তাকিয়ে নিজের রুমে চলে গেল। আরহান যেতেই নিধি আর ফারিহা বেগম আবার একসাথে হাসতে লাগলেন। রাতের খাবার টেবিলেও সেই ফুচকা নিয়ে খুনসুটি চলল। নিধি একবার খায়, একবার বলে, যদি আইসক্রিম, চকোলেট আনতেন আরো ভালো লাগতো। আরহান হাল ছেড়ে দিয়ে বলল, আমার ভুল হয়েছে। আমি কালই তোমার জন্য আইসক্রিম, চকোলেট নিয়ে আসবো। কথা দিলাম। নিধি ঠোঁট বাঁকিয়ে দুষ্টুমি করে বলল, তা তো আনবেন। তবে একটা দুটো আনলে চলবে না, বেশি করে আনতে হবে। এই যেমন 10-12টা। আরহান চোখ বড় করে তাকালো। কি? এত আইসক্রিম খেলা ঠান্ডা লাগবে সেই খেয়াল আছে? এসব নিয়ে আপনার ভাবা লাগবে না। আমার কিচ্ছু হবে না। আরহান অসহায় ভঙ্গিতে মায়ের দিকে তাকালো। ফারিহা বেগম হাসতে হাসতে বললেন, বাবা, এনে দে না। জানিস তো ও কেমন। আরহান বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। রাতের খাবারের পর ফারিহা বেগম সোফায় বসে একটু ক্লান্তভাবে শ্বাস ফেললেন। তারপর আরহানের দিকে তাকিয়ে বললেন,
আরহান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে নিধি তোমার রুমেই থাকবে। নিধি ভ্রু কুঁচকে বলল, না ফুপ্পি, আমি তোমার কাছেই থাকব। তোমার দেখাশোনা করব। তোমার জন্যই তো এসেছি। ফারিহা বেগম মুচকি হেসে মাথা নেড়ে দিলেন। আমি জানি মা তোর আমার জন্য চিন্তা হয়, কিন্তু আমি আগের থেকে সুস্থ আছি আর আমি একা থাকতেও অভ্যস্ত। তাও যদি তোদের চিন্তা হয় তাহলে সালমা, হেল্পিং হ্যান্ড, নাও থাকবে আমার সাথে। তবে এটাই আমার শেষ কথা, আজ থেকে তুই আরহানের রুমেই থাকবি। নিধি একেবারে বাচ্চার মতো ঠোঁট ফুলিয়ে চুপ করে রইল। একবার তাকালো আরহানের দিকে। আরহান ভুরু তুলে নিধির দিকে তাকিয়ে হালকা চোখের ইশারা করল, রাজি হয়ে যাও। অবশেষে রাজি হতে হলো তাকে। আরহানের রুমে ঢুকে নিধি এক প্রকার অস্বস্তিতেই চারপাশে তাকালো। আচ্ছা এখন বলুন, আমি কোথায় ঘুমাবো? আরহান কাঁধ ঝাঁকালো। কোথায় আবার, বিছানা তো আছে, বিয়ের পর 2 দিন তো এখানে ঘুমালে। এখনো শুয়ে পড়। নিধি ভ্রু কুঁচকে মাথা নেড়ে দিল। তখন আমি ক্লান্ত ছিলাম আর টেনশনে ছিলাম, তাই এসব মাথায় আসেনি। কিন্তু এখন আমি এভাবে ঘুমাতে পারবো না। আরহান মুচকি হেসে বলল, তাহলে মেঝেতে শুবে। নিধি কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ উঠে কাবার থেকে একটা বড় বিছানার চাদর বের করল। দড়ি দিয়ে 2 পাশে বেঁধে সেটা টেনে টানিয়ে দিল বিছানার মাঝ বরাবর। আরহান অবাক হয়ে বলল, এটা আবার কি? নিধি গম্ভীর মুখে উত্তর দিল, এই হলো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। কেউ ক্রস করলে সাথে সাথে খেল খতম। আরহান হেসে ফেলল, বাহ, কি সমাধান দিলে তুমি! আমার বিছানাকে 2 ভাগ করে ইন্ডিয়া আর পাকিস্তান বানিয়ে দিলে, আবার মাঝখানে বর্ডারও। এত বুদ্ধি কোথায় থেকে আসে? নিধি চোখ ছোট করে তাকিয়ে বলল, আপনি আমার প্রশংসা করেছেন নাকি টন্ট মারছেন? আরহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যেটা তুমি মনে করো, বলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বর্ডারের এপাশে নিধি, ওপাশে আরহান শুয়ে আছে। রাত গভীর। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেও নিধির ঘুম আসছে না। তাই সে বারান্দায় বসে আকাশ দেখছিল। মনটা অদ্ভুতভাবে খুশি আর হালকা লাগছিল। মনে হচ্ছিল আবার সেই আগের দিনে ফিরে গেছে। ঠিক তখনই পেছনে থেকে আরহানের গলা শোনা গেল, তুমি ছোটবেলায়ও কি এমন ছিলে? প্রতিটা জিনিসে অভিযোগ। নিধি মুচকি হেসে ঘুরে তাকালো। অভিযোগ না, একে বলে দুষ্টুমি। আরহান চুপচাপ তাকিয়ে রইল তার চোখে। মৃদু কণ্ঠে বলল, তুমি যখন খুশি থাকো, হাসো, তখন তোমাকে সত্যিই অন্যরকম লাগে। নিধি হেসে মাথা নাড়ল। এই মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে কালকের ট্রিট থেকে বাঁচতে পারবেন না। আরহানও হেসে ফেলল, ঠিক আছে, কালকেই সব কিছু নিয়ে আসবো। তাদের দুজনের হাসি চাঁদের আলোয় মিশে যাচ্ছিল। পরের দিন আরহান অফিস থেকে আসার সময় ফুচকা, আইসক্রিম, চকোলেট সব নিয়ে আসে, এনে নিধিকে দেয়, দিয়ে বলে আর যেন তাকে কিপটে না বলে। নিধি ভাঙচি কাটে। এভাবেই খুনসুটিতে আরহান আর নিধির দিন যাচ্ছে। নিধির আরহানদের বাড়িতে আসার 1 সপ্তাহ হয়ে গেছে। ফারিহা বেগমও এখন সুস্থ। তাই নিধি চলে যেতে চেয়েছিল, কিন্তু ফারিহা বেগম যেতে দেননি। উনার একটাই কথা, সামনেই নিধির মামাতো বোনের বিয়ে, তখন তো এমনই চলে যাবে, তাই আরো কয়েকটা দিন থেকে যেতে। নিধিও বাধ্য হয়ে রাজি হয়। অবশ্য এখন আর এখানে থাকতে তার আর আগের মতো অস্বস্তি হয় না। রাত খাওয়া দাওয়া শেষ করে নিধি বারান্দায় বসে আকাশ দেখছিল। হঠাৎ ফোনটা ভাইব্রেট করল। মেসেজ এসেছে। স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে মেসেজগুলো ওপেন করল। হ্যালো নিধি, কেমন আছো? আমি দেশে ফিরেছি। তোমার সাথে খুব জরুরি কথা আছে। কাল একবার দেখা করবে প্লিজ। মেসেজগুলো পড়ে নিধি একটু থমকালো। কয়েক সেকেন্ড ভেবে কল করলো ওই নাম্বারে। সাথে সাথেই কল রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো নিধি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। কাল একটু দেখা করতে পারবে? খুব জরুরি কথা ছিল। আপনি সত্যিই দেশে ফিরেছেন? নিধি বিস্মিত হয়ে বলল, হ্যাঁ, তবে এখনই কাউকে জানিও না প্লিজ। কিন্তু কেন? নিধি অবাক হয়ে জিজ্ঞেস করল। সব বলবো কাল দেখা করে। আসবে তো? ইনশা আল্লাহ আসবো। থ্যাংক ইউ নিধি। ওয়েলকাম। ঠিক তখনই বারান্দার পাশ দিয়ে যাচ্ছিল আরহান। নিধিকে ফোনে হাসতে হাসতে কথা বলতে দেখল। মনে মনে কেমন একটা অস্বস্তি কাজ করল। কার সাথে এভাবে লুকিয়ে কথা বলছে? তারপর ভাবল হয়তো অনুর সাথে, তাই আর কিছু না বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর বুঝতে পারল নিধিও এসে শুয়ে পড়েছে। পরের দিন নিধি ফারিহা বেগমকে অনুর সাথে দেখা করার কথা বলে অনুমতি নিয়ে ক্যাফেতে কারোর সাথে দেখা করতে গেল।
সেখানে আগে থেকেই একটা ছেলে বসে আছে। সে আগের মতোই প্রাণবন্ত। নিধিকে দেখে ছেলেটা উঠে দাঁড়ালো। নিধি সামনে গিয়ে সালাম দিল। ছেলেটা ওকে বসতে বলে নিজে ও বসল। নিধি চেয়ারে বসে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, এবার বলুন আপনি কবে ফিরলেন? আর এত লুকোচুরি কেন? কি এমন কথা বলবেন যার জন্য এভাবে ডাকলেন? অপর পাশের লোকটা হেসে বলল, আরে ধীরে ধীরে, একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? দাঁড়াও একটা একটা করে বলি। তো প্রথমেই, আমি কালই ফিরেছি। ফিরেই তোমার সাথে যোগাযোগ করেছি। কারণ দুদিন পর অনুর জন্মদিন সেই উপলক্ষে তাকে সারপ্রাইজ দিতে চাই। তাই তোমাকে আগে জানালাম আর এভাবে লুকিয়ে ডাকলাম। এসব শুনে নিধি অবাক হয়ে গেল, সেই সাথে তার মুখে হাসি ফুটল। সত্যিই, অনু তো খুশিতে পাগল হয়ে যাবে। আচ্ছা, সারপ্রাইজটা কিভাবে দিবেন? সামনের লোকটি একটু চুপ করে বলল, সেটার জন্যই তো তোমার সাহায্য দরকার। তুমি ওর সবচেয়ে কাছের মানুষ, তুমি ছাড়া কিছুই পারবো না। নিধি মাথা নাড়ল। অবশ্যই সাহায্য করব। অনুর জন্মদিনটা ওর লাইফের বেস্ট করতে হবে, ঠিক না? একদম। নিধি একটু ভেবে বলল, কিছু ঠিক করেছেন কি করবেন? ঠিক করার জন্যই তো তোমাকে ডাকা। তবে আমি চাইছি ওই দিন অনুকে বিয়ের জন্য প্রপোজ করতে। নিধি অবাক হয়ে জানতে চায়, কি সত্যি? অপর পাশের লোক মাথা নেড়ে হ্যাঁ বলে। নিধি এবার সিরিয়াস হয়ে বলে, তার জন্য তো আপনাকে আগে অনুর বাবা মার সাথে কথা বলতে হবে। আমি অনুকে যতটা চিনি, আঙ্কেল আন্টির রাজি না হলে সে ওর রাজি হবে না। আমি জানি সেটা। তাই তো বুদ্ধি করে অনুকে তার খালার বাড়ি বেড়াতে পাঠালাম। এবার আঙ্কেল আন্টির সাথে কথা বলে তাদের রাজি করাতে হবে। আর তাতে আমার তোমার সাহায্য চাই। নিধি মাথা নেড়ে বলে, ইনশাআল্লাহ যতটা পারি সাহায্য করব। তাহলে কাল তুমি আমার সাথে অনুদের বাড়িতে যাচ্ছ? নিধি হেসে বলে, যাব। তবে কিভাবে কি করতে হবে তাড়াতাড়ি ঠিক করতে হবে। আমাদের কাছে সময় খুব কম। সামনের লোক হেসে বলল, একদম ঠিক বলেছ। তবে অনুর সারপ্রাইজটা এমন হতে হবে যাতে ও একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। তুমি তো ওর সব সিক্রেট জানো, বলো তো কি করলে ও খুশি হবে? নিধি চোখ টিপে হাসল। অনুর মতো খাই খাই মেয়ের জন্য খাবারের আয়োজন না করলে হবে নাকি? তবে শুধু খাবার না, আমি চাই একটু আবেগও থাকুক। লোকটা হেসে মাথা নেড়ে বলল, তাহলে দুটোই হবে। আমি আয়োজন করব, তুমি থাকবে আমার প্ল্যান পার্টনার। তবে সাবধান, কেউ যেন টের না পায়। আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। মনে থাকবে। নিধি হেসে মাথা নাড়ল। নিধির সামনে বসা লোকটা হলো উৎসব। উৎসব আর অনু 2 বছর থেকে একে অপরকে ভালোবাসে। অনুর পরিবার সেটা জানলেও উৎসবের পরিবার জানতো না। এখন উৎসব তার পরিবারকে রাজি করিয়েছে এবং সে চায় খুব শীঘ্রই বিয়ে করে নিতে। তাই সে অনুর জন্মদিনে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়। ঠিক তখনই বাইরে থেকে ক্যাফেতে ঢুকলো আরহান। অফিসের কোনো কাজের সূত্রে ওর এক ক্লায়েন্টকে মিট করতে এসেছে এখানে। কিন্তু ভেতরে ঢুকেই চোখ আটকে গেল। নিধি। সে বসে আছে এবং কারোর সাথে কথা বলছে। মুখে খুনসুটি ভরা হাসি। আরহান কিছুটা অবাক হলো, কেমন যেন অস্বস্তি অনুভব করলো। মনে হলো বুকের ভেতরে হালকা টনটন ব্যথা হচ্ছে। মনে মনে বলল, কার সাথে এভাবে হাসছে? এতটা আপন ভঙ্গিতে কার সাথে কথা বলছে? সে চেষ্টা করলো এগিয়ে গিয়ে দেখার, কিন্তু টেবিলের কোণ থেকে ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না। শুধু শার্ট আর কণ্ঠের হালকা শব্দ ভেসে আসছিল। আরহানের ভ্রু কুঁচকে গেল। সে চুপচাপ অন্য এক টেবিলে বসল, কিন্তু চোখ এক মুহূর্তের জন্য সরল না নিধির দিক থেকে। হঠাৎ আরহানের ফোনে কল আসে। ক্লায়েন্টের ফোন। আরহান রিসিভ করলে তারা জানায় যে তারা এসে গেছে। ফোন শেষ করে আরহান আবারও নিধিদের টেবিলের দিকে তাকায়। দেখতে পায় টেবিলটা ফাঁকা। আশেপাশে তাকিয়েও তাদের দেখতে পায় না। বুঝতে পারল ওরা চলে গেছে। সে উঠল বাইরে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে ক্লায়েন্টরা চলে আসে। তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে মিটিংয়ে বসতে হয়। মিটিংয়ে বসলেও আরহানের মন মস্তিষ্ক অন্যদিকে। তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কে এই ছেলে? দীর্ঘ সময় পর মিটিং শেষ হলে ক্লায়েন্টরা চলে যায়। কিন্তু আরহান এখনো আগের জায়গায় বসে আছে। হঠাৎ তার মনে পড়ে নিধি হয়তো আম্মুকে বলে গেছে কার সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি করে ফারিহা বেগমকে কল করে নিধির কথা জিজ্ঞেস করলে তিনি জানান নিধি অনুর সাথে দেখা করতে গেছে আর এখনো ফিরেনি। ফারিহা বেগমের কথা শুনে আরহানের খুব রাগ হয়। মনে মনে বলে, নিধি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছে। অনুর সাথে দেখা করতে যাবে বলে একটা ছেলের সাথে ঘরে বেড়াচ্ছে।
কে এই ছেলে যার জন্য নিধি এভাবে মিথ্যে বলল? অন্যদিকে নিধিরা অনুর জন্মদিন উপলক্ষে কেক অর্ডার দেয়, রেস্টুরেন্ট বুক করে, গিফট কিনে, সাথে আরো নানা ধরনের জিনিসপত্র কিনে। সবকিছু কেনাকাটা করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। রাতে বাড়ি ফেরার সময় আরহান সারা রাস্তা জুড়ে চুপচাপ ছিল। তার মাথায় শুধু ঘুরছিল দিনের সেই ক্যাফের দৃশ্য। নিধি কারোর সাথে বসে হাসছে, খুনসুটি করছে, কিন্তু ছেলেটাকে কেন এত গোপনীয়তা? আরহান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিধিকে ডাক দেয়। নিধি তখন ফারিহা বেগমের রুমে টেবিলে বসে কিছু লিখছিল, হয়তো অনুর জন্মদিনের প্ল্যান নিয়ে। আরহানের ডাক শুনে সে সবকিছু গুছিয়ে রেখে ওই রুমের যায়। গিয়ে দেখতে পায় আরহান সোফায় বসে আছে। নিধিকে দেখা মাত্রই আরহান হালকা গম্ভীর কণ্ঠে বলল, আজ সারাদিন কোথায় ছিলে? নিধি কিছুটা অবাক হলো, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল, বাইরে একটু কাজ ছিল। আরহান চোখ শুরু করে তাকালো। কাজ? কিসের কাজ? নিধি আবারও ধীর কণ্ঠে বলল, ছিল একটা দরকারি কাজ। আরহান একটু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কার সাথে ছিলে? নিধি এবার পড়ল বিপদে। কি বলবে এবার? মিথ্যে বলা ছাড়া উপায় নেই। তাই সে বলল, অনুর সাথে ছিলাম। কথাটা শোনা মাত্রই আরহান রেগে হাতটা মুষ্টিবদ্ধ করল। কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে বলল, কিন্তু আমি তো তোমাকে দেখলাম ক্যাফেতে, কার সাথে যেন বসেছিলে দেখে তো অনু মনে হলো না। নিধির বুক কেঁপে উঠল। জিজু স্পষ্ট করে বলেছিলেন, নিধি, অনুর সারপ্রাইজটা একদম সিক্রেট থাকবে, কাউকে বলবে না। আমি চাই ওর জন্মদিনটা একেবারে স্পেশাল হোক। তাই মুখ খুলতে গেলেও ঠোঁট সিল করে রাখল। আরহান এবার একটু জোরে বলল, উত্তর দিচ্ছ না কেন? কে ছিল তোমার সাথে? আর আমি একদম মিথ্যা শুনতে চাই না। নিধি ভয় পেয়ে গেল, কিন্তু প্রকাশ করল না, মুখে শুধু বলল, একটা জরুরি ব্যাপার ছিল, আমি এখনই আপনাকে কিছু বলতে পারবো না। আরহানের ভ্রু কুঁচকে গেল, কণ্ঠস্বর ঠান্ডা হয়ে উঠল। মানে কি, বলতে পারবে না? নিধি এবার বুঝতে পারল তার কিছু একটা করতে হবে, তাই সে বলল, আপনার মনে আছে আমি যখন ইভাপুর কথা জানতে চাইলাম তখন আপনি কি বলেছিলেন? বলেছিলেন সবকিছু জানতে হয় না নিধি, এখন আমিও বলছি সবকিছু জানতে হয় না। আমার কথা শুনে যে উনি রেগে গেছেন এটা উনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমার ভয় পেলে চলবে না। আমি জিজুকে কথা দিয়েছি কাউকে কিছু বলবো না। নিধির এমন যুক্তি শুনে আরহান খুব বেশি রেগে যায়। দাঁতে দাঁত পিষে বলে, একদম মুখে মুখে তর্ক করবে না, না হলে মাটিতে একটা দাঁতও অবশিষ্ট থাকবে না, সবগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। নিধির মাথায় এবার দুষ্টু বুদ্ধি কাজ করে। সে ইনোসেন্ট ফেস করে জিজ্ঞেস করে, কেন, আপনি কি ডেন্টিস্ট? কিন্তু আমি তো জানতাম আপনি একজন ইঞ্জিনিয়ার। নিধির এমন উল্টোপাল্টা কথা শুনে আরহানের রাগ তরতর করে বেড়ে যায়। সে রেগে নিধিকে ধরার জন্য সোফা ছেড়ে দাঁড়ায়, কিন্তু তাকে দাঁড়াতে দেখে নিধি ছুটে পালিয়ে যায়। আরহান কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, তাই সে ও পিছে পিছে মায়ের রুমে চাই, গিয়ে দেখে নিধি সেখানে নেই। তাই সে মায়ের সামনে গিয়ে বলে, আম্মু, তোমার ভাইজিকে সাবধান করে দাও, সে আমার কোনো কথা শুনে না, উল্টো মুখে মুখে তর্ক করে। এসব কিন্তু আমি মেনে নিব না, থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দেব। নিধি আরহানের রুম থেকে দৌড়ে রান্নাঘরের দিকে গিয়েছিল। সেখানে গিয়ে দেখতে পায় সালমা চা বানিয়ে ফারিহা বেগম এর জন্য নিয়ে যাচ্ছে। তাই সে সালমার হাত থেকে কাপটা নিয়ে ফারিহা বেগমের রুমের দিকে আসে। এসে শুনতে পায় আরহান আবার সেই দাঁত ফেলে দেয়ার কথা বলছে। নিধি ধীর পায়ে গিয়ে ফারিহা বেগম এর পাশে বসে উনাকে চাটা দেয়। আরহানের দিকে একবার তাকিয়ে ফারিহা বেগমের উদ্দেশ্যে বলে, বুঝলে তো ফুপি, তোমার ছেলে ডেন্টিস্ট হতে চেয়েছিলেন কিন্তু পরিবারের চাপে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। বেচারা দাঁত ফেলতে খুব ভালোবাসেন। উনাকে একটা চেম্বার দিয়ে বসিয়ে দিলে মানুষের দাঁত ফেলে দিয়ে উপকার করতে পারতেন। নিধির এমন কথা শুনে ফারিহা বেগম হু হু করে হেসে ওঠেন। আর আরহান দাঁত কিরমির করে নিধির দিকে তাকিয়ে থাকে। মায়ের জন্য কিছু বলতেও পারে না, কারণ সে জানে তার মা সব সময় নিধির পক্ষ দেবেন। তাই সে নিধির দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বলে বেরিয়ে যায়। সন্ধ্যার সেই ঘটনাটার পর নিধি আরহানের সামনে যাওয়া এড়িয়ে চলছিল। খাবারের সময়ও অপেক্ষা করল যতক্ষণ না আরহান খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। যখন আরহান খেয়ে ঘরে চলে গেল তখনই সে নিজের খাবার খেয়ে নিল। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। অনুর জন্মদিনের সারপ্রাইজ নোটস বানাতে ব্যস্ত থাকতে গিয়ে নিধির খেয়ালই ছিল না তার ফোনটা রয়ে গেছে আরহানের রুমে।
কাজ শেষ করেই হঠাৎ ফোনের কথা মনে পড়তেই আতঙ্কিত হয়ে উঠল সে। নিধি ঘরের এদিক ওদিক পায়চারি করছে, বারবার নিঃশ্বাস ফেলে আবার থেমে যাচ্ছে। আর ভাবছে এখন কি হবে, কি করে ফোনটা আনবে। ফারিহা বেগম নিধিকে এভাবে পায়চারি করতে দেখে অবাক হয়ে বললেন, এই নিধি, কি হয়েছে, এভাবে হাঁটাহাঁটি করছিস কেন রে? নিধি কাঁদো কাঁদো স্বরে বলল, ফুপ্পি, আমার ফোনটা আরহান ভাইয়ার রুমে পড়ে আছে। ফারিহা বেগম বুঝতে না পেরে বললেন, তো কি হয়েছে, তুই তো ওই রুমেই থাকবি, গিয়ে নিয়ে নেয়। নিধি তড়িঘড়ি মাথা নেড়ে বলল, পাগল নাকি, আমি উনার রুমে যাব? তোমার কি মনে হয় আমি ওই রুমে গেলে বেঁচে ফিরব? ফারিহা বেগম মজা পেয়ে বললেন, আরে কেন? নিধি ঠোঁট কামড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, ফুপ্পি, দেখলেন না তখন যাবার আগে উনি চোখের ইশারায় কি বলে গেলেন? ফারিহা বেগম উৎসুক দৃষ্টিতে জানতে চান, কি বলেছে শুনি তো। নিধি ভুরু কুচকে নাটকীয় ভঙ্গিতে ফিসফিস করে বলল, বলেছে, একবার হাতের কাছে পাই তখন বোঝাব দাঁত ফেলতে আমি কত ভালোবাসি। এই শুনে ফারিহা বেগম হুহু করে হেসে উঠলেন। নিধি নিজের মনে একটা প্ল্যান করল, আচ্ছা ফোনটা যদি আমি না এনে সালমাকে দিয়ে আনাই তাহলেই তো হলো। এমন ভাবতে ভাবতেই সে সালমার ঘরের দিকে গেল। দরজা একটু খোলা ছিল, ভেতরে উকি দিতেই দেখে সালমা আর তার মা গভীর ঘুমে। মশারি টাঙানো, বাতি নিভে গেছে। নিধি দীর্ঘশ্বাস ফেলল, উফ, এখন এদের জাগানো ঠিক হবে না। ফোনের জন্য শুধু শুধু তাদের কষ্ট দেয়ার মানে হয় না, কিন্তু ফোন ছাড়া চলবেই বা কিভাবে। অগত্যা নিজেই আবার ধীর পায়ে পা টিপে টিপে হাঁটতে লাগলো আরহানের রুমের দিকে। তার মাথায় নতুন প্ল্যান, রুমের বাইরে দাঁড়িয়ে থাকবো, যদি উনি ওয়াশরুমে যান বা ঘুমিয়ে পড়েন তখন সোজা ঢুকে ফোন নিয়ে চলে আসব। দরজার সামনে দাঁড়িয়ে নিধি মনে মনে বলল, আল্লাহ বাঁচিয়ে দিও, উনি যদি দেখে ফেলে তবে তো আজ আর আমার একটা দাঁতও থাকবে না, সত্যি সত্যি সব ফেলে দেবেন। নিধি আস্তে আস্তে আরহানের রুমের কাছে গিয়ে দাঁড়ালো। ভেবেছিল ভেতরে গিয়ে ফাঁকা সময় পেয়ে ফোনটা নিয়ে চলে আসবে, কিন্তু দরজার ফাঁক দিয়ে উকি দিতেই তার বুক ধড়ফড় শুরু হয়ে গেল। আরহান চেয়ারে বসে আছে, আর হাতে ধরা নিধির ফোন, কানে ঠেকিয়ে কারোর সাথে কথা বলছে। নিধি অবাক হয়ে ফিসফিস করল, আমার ফোন ওনার হাতে কেন? আর কার সাথেই বা কথা বলছেন? জিজু নয় তো? ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক কদম এগিয়ে আসতেই শুনতে পেল আরহান কাউকে বলছে, এখানে তো রাত বলে কেউ থাকে না, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা রং নাম্বার। নিধি দৌড়ে গিয়ে ফোনটা আরহানের হাত থেকে টেনে নিল। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে গেল আরহান। নিধি ফোনটা চেক করল, নাম্বার সেভ করা নেই। তাই সে ফোনটা কানে ধরল, ধরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, ওয়া আলাইকুম আসসালাম। রাত। নিধি জবাব দেয়, হ্যাঁ, আমি রাত। আপনি কে? নিধির মুখে এ কথা শুনে আরহান অবাক হয়ে যায়। কি বলছে নিধি সেই রাত? ফোনের অপর পাশের লোকটি জবাব দেয়, আরে রাত, তুই আমায় চিনতে পারিসনি, আমি রাহাত। নিধির চোখ বিস্ময়ে জ্বলজ্বল করে উঠল, রাহাত ভাই, তুমি? এটা কার নাম্বার? রাহাত হেসে বলে, আমার নতুন নাম্বার। আচ্ছা ফোনটাকে ধরলো বলতো? বলে রাত নামে নাকি কেউ নেই? নিধি আরহানের দিকে একবার তাকিয়ে বলল, আসলে আমার এক কাজিন ফোনটা ধরেছেন, আর এখানে তো সবাই আমায় নিধি বলে ডাকে, তাই তুমি রাত বলায় চিনতে পারেনি। রাহাত বলে, ওহ তাই বল, আচ্ছা বাদ দে, কেমন আছিস বল? নিধি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রাহাত বলে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনেছিস নীলের বিয়ের তারিখ পাকা হয়ে গেছে, কবে আসছিস তোরা? আমি কিন্তু আসছি এবার, সব আয়োজন আমি সামলাব। নিধি হেসে ফেলল, সত্যি? তাহলে তো পুরো আসর জমে যাবে, তোমাকে ছাড়া তো বিয়ের আসর জমেই না। ইনশা আল্লাহ দুদিন পরে চলে আসবো। দুজনে জমিয়ে গল্প শুরু করলো মামাতো বোন নীলার বিয়ের আয়োজন নিয়ে। নিধির হাসি আর উচ্ছ্বাসের চারপাশ যেন ভরে উঠল। কিন্তু এই পুরো দৃশ্য নীরবে বসে লক্ষ্য করছিল আরহান। ফোন শেষ হলে আরহান জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? আর তোমার নাম রাত হলো কবে থেকে? নিধি জবাব দেয়, আমার খালাতো ভাই। আসলে মামা বাড়িতে সবাই আমাকে নুসরাত বলে ডাকে, আবার কেউ কেউ ভালোবেসে রাত ও বলে। আরহান বিড়বিড় করে বলল, আদিক্ষেতা ভালোবেসে রাত বলে ডাকে? মুখে বলল, তা এত রাতে কেন কল করেছে? নিধি বলে, আমার মামাতো বোন নীলা আপুর বিয়ে 1 সপ্তাহ পরে, আমরা কবে যাব সেটা জানতে। আরহান ভ্রু কুঁচকে বলে, কবে যাচ্ছ? নিধি জানায়, 2 দিন পর।
কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর হঠাৎ আরহানের মাথায় আসে আজ সারাদিন কি নিধি এই রাহাত বলে ছেলেটার সাথে ছিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে নিধিকে প্রশ্ন করল, তুমি কি আজ সারাদিন তার সাথেই বাইরে ছিলে? প্রশ্ন শুনে নিধি থমকে গেল। মনে মনে ভাবে লোকটা আবার দিনে কোথায় ছিল সেটা নিয়ে পড়ল কেন। নিধি ভাবল হ্যাঁ বলে দিলে আরহান আর প্রশ্ন করবে না, তাই সে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। কিন্তু উত্তরটা শোনার পর আরহান ঠোঁট শক্ত করে দৃঢ় স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আজ থেকে তুমি ওই ছেলের সাথে বাইরে কোথাও যাবে না। নিধি বিস্ময়ে তাকালো, মানে কেন যাব না? আরহান চোখে চোখ রেখে বলল, আমি বলছি তাই। কথাটা শুনে নিধির চোখ গোল হয়ে গেল, ঠোঁট বাঁকিয়ে ভাঙচি কাটল। ওহো, আপনি বললেই আমি শুনবো নাকি? এমন কোন কন্ট্রাক্টে সাইন করেছি আমি? কথাটা বলে সে দ্রুত ফোনটা তুলে নিল এবং দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর দরজার সামনে দাঁড়িয়ে আরহান অবাক হয়ে শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে নীলার বিয়ের জন্য কিছু কেনাকাটা করবে বলে নিধি বাড়ি থেকে বের হয়ে উৎসবের সাথে অনুর বাড়ির পথে রওনা হলো। তার মাথায় হাজারটা পরিকল্পনা ঘোরাচ্ছিল, কিভাবে অনুর বাবা মাকে রাজি করানো যায়। আর উৎসব চুপচাপ নিধির পাশে বসেছিল। অনুর বাড়ির দরজায় পৌঁছে নিধি বেল বাজালে অনুর মা দরজা খুলে দেন। উনাকে দেখে নিধি আর উৎসব সালাম দেয়। অনুর মা প্রথমে একটু অবাক, তারপর আন্তরিকতার সাথে বললেন, ওয়া আলাইকুম আসসালাম, ভেতরে আসো। কি ব্যাপার তোমরা আজ হঠাৎ এখানে? অনু তো বাড়িতে নেই। নিধি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আসলে আন্টি আমরা আপনার আর আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। অনুর মা নিধি আর উৎসবকে ড্রয়িং রুমে নিয়ে বসান, ততক্ষণে অনুর বাবাও চলে আসেন। এসে নিধি আর উৎসবকে দেখে কিছুটা অবাক হন। নিধি আর উৎসব উনাকেও সালাম করে। উনি জবাব দিয়ে জানতে চান ওরা কেমন আছে আর উৎসব কবে দেশে ফিরল। উৎসব জানায় সে 2 দিন আগেই এসেছে। অনুর মা নিধি আর উৎসবের জন্য চা নাস্তা নিয়ে আসেন। কিছুক্ষণ নীরবতা পালন করেন নিধি অনুর বাবা মার উদ্দেশ্যে বলল, আঙ্কেল আন্টি আপনাদের সাথে একটু দরকারি কথা আছে। আসলে আমরা অনুর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। অনুর বাবা একটু গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের মুখভঙ্গি দেখে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ। এতক্ষণ চুপ করে থাকলেও এবার উৎসব এক লাফে বলে ফেলল, জি আঙ্কেল, আমি অনুকে বিয়ে করতে চাই। কথা শুনেই দুজনেই একসাথে হেসে ফেললেন। অনুর মা বললেন, এই কথা বলার জন্য এত নাটক করতে হলো? বাবা, আমরা তো এটা অনেক আগে থেকেই জানি, এমনকি রাজিও আছি। নিধি একবার উৎসবের দিকে তাকিয়ে বলল, আসলে কাল তো অনুর জন্মদিন, তাই অনুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম। আর সেখানে আপনাদের একটু সাহায্য চাই। আপনার অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারবো না। অনুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্ল্যান? কিসের প্ল্যান? নিধি তাড়াতাড়ি বলে উঠল, আপনারা তো অনুর আর জিজুর বিষয়টা জানেন, কিন্তু এবার তো আসল কাজটা বাকি, বিয়ে। এখনই যদি তারিখ ফাইনাল করে দেন তাহলে আমরা পুরো প্ল্যানটা সাজাতে পারবো। অনুর মা প্রথমে একটু অবাক, কিন্তু তারপর মৃদু হাসি দিয়ে বললেন, তোমরা ঠিক কি করতে চাইছো বলো তো? উৎসব জানায় যে সে খুব তাড়াতাড়ি অনুকে বিয়ে করতে চায়, আর কাল অনুকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়। সেটা শুনে অনুর বাবা বলেন, এত তাড়াহুড়ো কেন? এ ব্যাপারে তো অনু কিছু বলেনি। উৎসব বলে, আঙ্কেল বিয়েটা নিয়ে আমি আর দেরি করতে চাইছি না, আর অনু এ ব্যাপারে কিছু জানে না। আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। উৎসব আরেকটু এগিয়ে এসে অনুর মার উদ্দেশ্যে বলল, আন্টি আমি নিজে সারপ্রাইজটা পরিকল্পনা করেছি। নিধিও আমার সঙ্গে আছে। আমরা নিশ্চিত করব সবকিছু সুন্দরভাবে হবে। অনুর মা একটু ভাবলেন, তারপর চোখে হাসি নিয়ে বললেন, ভালো, যদি তুমি আর নিধি ঠিকভাবে পরিকল্পনা করো তাহলে আমরা রাজি। তবে কোনো ঝামেলা বা সমস্যা হবে না তো? নিধি প্রাণ করে বলল, আন্টি আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সবকিছু সুন্দরভাবে আয়োজন করব। অনুর এই জন্মদিনটি সে কখনো ভুলবে না। অনুর বাবা নিধির দৃঢ় ও আন্তরিক চোখ দেখে হেসে বললেন, ঠিক আছে, তোমাদের ওপর ভরসা করি। তবে মনে রেখো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। নিধি বিনীতভাবে বলল, আঙ্কেল আমরা চাইছি অনুর জন্য এটি পুরোপুরি চমকপ্রদ হোক, তাই তাকে এই বিষয়ে কিছু জানাবেন না প্লিজ। অনুর বাবা মা সম্মতি জানালেন। নিধি মুখে বড় হাসি ফোটাল, উৎসবও হালকা করে হাসল। নিধি আর উৎসব অনুর বাবা মাকে সব কিছু ঠিক মতো বুঝিয়ে দিল।
সারাদিন উৎসবের সাথে অনুষ্ঠানের আয়োজন আর সারপ্রাইজ প্ল্যান নিয়ে ব্যস্ত ছিল নিধি। ফুল, কেক, গেস্ট লিস্ট সব মিলিয়ে দিনটা কেটে গেল চোখের পলকে। সন্ধ্যার দিকে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরল, ভেবেছিল আরহান হয়তো তখনও অফিসে। কিন্তু ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল যখন দেখল আরহান সোফায় বসে আছে, যেন অনেকক্ষণ ধরে তার ফেরার অপেক্ষা করছিল। নিধিকে আসতে দেখে আরহান শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় ছিলে সারাদিন? নিধি ব্যাগটা নামিয়ে নিঃশ্বাস ফেলল। কাজ ছিল। আরহান মনে মনে ভাবল নিধি আজকেও হয়তো ওই ছেলেটার সাথে ছিল। এই ভেবে চোয়াল শক্ত করে সে গম্ভীর গলায় বলল, তোমাকে মানা করিনি, ওই ছেলের সাথে বাইরে যাবে না। নিধি আরহানের দিকে শক্ত চোখে তাকালো। সেটাই তো, কেন মানা করবেন? কেন যাব না ওনার সাথে? আরহান দৃঢ়ভাবে বলল, এভাবে অপরিচিত একজনের সাথে ঘুরে বেড়ানোর মানে জানো? যদি কোনো বিপদ হয় তখন কি করবে? নিধি অবাক হয়ে চোখ গোল করে তাকালো। অপরিচিত মানে? আপনি যেভাবে আমার কাজিন ঠিক সেভাবে উনিও আমার কাজিন হয়। আর কিসের বিপদের কথা বলছেন? আপনার সাথে ও তো আগে অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছে। কই, তখন তো এসব বিপদের কথা বলেননি। তাহলে এখন কেন? আরহান চুপ করে গেল। কথাগুলো সত্যি হলেও তার সাথে রাহাতের তুলনা করায় কেন জানি তার খারাপ লাগে। সে কিছুক্ষণ চুপ থেকে শক্ত গলায় বলে, তুমি এখন আমার বাড়িতে আমার দায়িত্বে আছো। তোমার কিছু হলে আমাকে জবাবদিহিতা করতে হবে। তাই সাবধান করছিলাম। নিধি ভেবেছিল আরহান তার জন্য চিন্তা করছে, কিন্তু যখন দায়িত্বের জন্য করছে শুনল তখন তার রাগ হলো। সে রাগী কণ্ঠে বলল, আমাকে নিয়ে আপনার ভাবা লাগবে না। আর আমার কিছু হলেও আপনার জবাবদিহিতা করতে হবে না। নিশ্চিন্তে থাকুন। আর বাকি রইল রাহাত ভাইয়ের কথা, আমি উনাকে খুব ভালো করে চিনি আর বিশ্বাসও করি। বলে নিধির রুম থেকে বেরিয়ে গেল। আরহান রেগে হাতটা মুষ্টিবদ্ধ করল, কিন্তু সে কেন রাগ করছে এই কারণটা বুঝতে না পেরে নিজের উপরই বিরক্ত। রাত প্রায় 11টা। আরহান নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা ভেসে উঠল, গাধা। আরহান ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করল। হ্যালো। বল। আবার কি মনে করে কল করলি? অপর পাশ থেকে বিরক্তিকর কণ্ঠে শোনা গেল, ধুর, তোর বেস্ট ফ্রেন্ড কল করেছে। কোথায়, খুশি হয়ে বলবি। কেমন আছিস দোস্ত? কি করছিস? অনেক দিন পর ফোন করলি, তোকে অনেক মিস করেছি। তা না বলছিস কেন কল করলাম? বড্ড কষ্ট পেলাম দোস্ত। আরহান বিরক্ত হয়ে বলল, নাটক বন্ধ কর। আর বল কেন কল করলি? ওইদিকে সব ঠিক আছে তো? অপর পাশ থেকে, ওইদিকের খবর আমি জানি না। আমি এখন দেশে আছি, দেশের খবর জানি। আরহান অবাক হয়ে বলল, মানে, তুই দেশে? কিন্তু তোকে তো ইভাকে দেখার দায়িত্ব দিয়েছিলাম। তুই আমাকে না বলে এভাবে হঠাৎ দেশে এলি কেন? অপর পাশ থেকে শান্ত স্বরে জবাব এলো, চিন্তা করিস না, ইভার জন্য অর্ণব আছে। ও আমার থেকে ভালো খেয়াল রাখবে। আমি দেশে ফিরেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কারণে। আরহানের কৌতূহল বেড়ে গেল, কি কারণে? অপর পাশের ব্যক্তি একটু নাটকীয় ভঙ্গিতে হেসে বলল, ওটা এখনই বলবো না, কাল তোকে সামনে বসে বলবো। একটা সারপ্রাইজ আছে। আরহান ভ্রু কুঁচকে হালকা বিরক্ত গলায় বলল, তোকে আমি খুব ভালো করে চিনি, তুই নিশ্চয়ই আবার কোনো অকাজের প্ল্যান করছিস। ফোনের অপর পাশের ব্যক্তি একটু ভাব নিয়ে বলল, কাল দুপুরে দেখা কর, বুঝতে পারবি অকাজ নাকি কাজের কাজ। হুহ। আরহান কিছুক্ষণ চুপ থেকে হেসে দিল, ঠিক আছে, কাল দেখা হবে। কিন্তু আশা করি তোর এই সারপ্রাইজ আমাকে হার্ট অ্যাটাক দিবে না। অপর পাশ থেকে হাসির শব্দ শোনা গেল, হার্ট অ্যাটাক না দোস্ত, লাইফটাইম শক দিব তোকে। ফোন রেখে আরহান কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। মনে মনে ভাবল, না জানি কাল তার জন্য কি অপেক্ষা করছে। গাধাটা নিশ্চয়ই বড় কিছু করতে যাচ্ছে। পরের দিন সন্ধ্যায় পার্টির পাশাপাশি উৎসব অনুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দুপুরেও রেস্টুরেন্টে বিশেষ লাঞ্চের আয়োজন করেছে, যেখানে নিধি অনুকে নিয়ে আসবে আর উৎসব তার এক ফ্রেন্ডকে আসতে বলেছে। আর এখানেই সে অনুকে প্রপোজ করবে। এবং সন্ধ্যার পার্টিতে যাদের দাওয়াত দিয়েছে তাদের জন্য আলাদা একটা হলো বুক করা হয়েছে। তখনই হলে ঢুকে আরহান। হলো ঘরে ঢুকেই চোখে পড়ল বেলুন, ফেয়ারি লাইট আর লাল রঙা কাগজের হাত। মাঝখানে বড় করে ঝুলছে HAPPYBIRTHDAOI, আই লাল হাট ইউ WILLOIUMARROIME। হুম, আরহানি উৎসবের বেস্ট ফ্রেন্ড। আর আরহানকে উৎসব একটু আগেই আসতে বলেছিল।
আরহান এসে প্রথমেই এই দৃশ্যটা দেখে সে থতমত খেয়ে যায়। আরহান চারপাশে তাকিয়ে ভ্রুকুচকে বলল, হোয়াট ইজ দিস উৎসব? মানে কি এসবের? তোকে তো আমি সুস্থ রেখে এসেছিলাম। তাহলে তুই কবে থেকে এমন হয়ে গেলি? ছি ছি, শেষে কিনা তুই আমাকে প্রপোজ করছিস? ছি, তুই এমন, এটা আমি ভাবতেই পারিনি। আরহানের মুখে এমন কথা শুনে উৎসব হতভম্ব হয়ে যায়। কি বলছে আরহান এসব? তাকে গে বলছে? ছি। উৎসব তেড়ে আসে আরহানের দিকে। আরহান উৎসবকে তার দিকে আসতে দেখে উৎসবের থেকে কয়েক কদম দূরে গিয়ে হাত নেড়ে বলতে লাগলো, দূরে থাক, দূরে। প্লিজ, আমি তোর ফ্রেন্ড, এইসব ইমোশনে যাস না। দেখ, তুই অসুস্থ হতে পারিস কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ। তার উপর আমি বিবাহিত, ঘরে বউ আছে, ভাই প্লিজ দূরে থাক। উৎসব তখন চরম বিরক্তি আর রাগে বলল, আরে ধুর, পাগল নাকি তুই? কি সব ভাবছিস? আমি তোকে কেন প্রপোজ করব বেয়াদব? আমি একজনকে ভালোবাসি আর তার জন্যই সব আয়োজন করেছি। আরহান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একদম মিথ্যে বলবি না, আমি জানি তোর কোনো প্রেমিকা নেই। উৎসব ধমক দিয়ে থামিয়ে দিল, চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। ভেবেছিলাম তুই এলে আমাকে কিছুটা সাহস দিবি, তা না, তুই আমাকে গে বানিয়ে দিয়েছিস। ছি ছি, ধুর, এজন্যই তোকে আগে কিছু জানাইনি। এখনো না জানালেই ভালো হতো। আরহান উৎসবের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, সত্যিই তুই কাউকে ভালোবাসিস? উৎসব নিঃশ্বাস ফেলে বলে, হুম, আমি 2 বছর থেকে একজনকে ভালোবাসি। আরহান অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হহ 2 বছর? কই, আগে তো কখনো বলিসনি। উৎসব চোখ ছোট করে তাকিয়ে বলল, বললে পরের দিনই ব্রেকআপ করিয়ে দিতিস, সেটা কি আমি জানি না ভেবেছিস? আরহান চুপ হয়ে গেল। সত্যিই হয়তো সে এমনটা করত। এর আগেও করেছে এমন। তাই সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কে সে যার জন্য তুই এমন আয়োজন করেছিস? কোথায় সে? উৎসব বলে, চলে আসবে। তোকে একটু আগে আসতে বলেছিলাম, তুই এসে যা দেখালি। ভাগ্যিস অন্য কেউ ছিল না। ঠিক তখনই নিধি এসে ঢুকল। নিধিকে দেখে উৎসব এগিয়ে আসে। আরহান একটু দূরে দাঁড়িয়ে থাকায় নিধি তাকে খেয়াল করেনি। উৎসব নিধির কাছে এসে তাকে জিজ্ঞেস করল, নিধি, সব ঠিক আছে তো? আর অনু কোথায়? নিধি হেসে উত্তর দিল, আরে জিজু, একটু ধৈর্য ধরেন, সে আসছে। অন্যদিকে নিধিকে দেখে আরহান অবাক হয়ে যায়। তার মাথায় বজ্রপাতের মতো একটা চিন্তাই এলো। তাহলে কি উৎসব নিধিকে ভালোবাসে? আর নিধিকে প্রপোজ করার জন্যই এই সব আয়োজন? আরহান এসব ভাবছে তখন দেখল নিধি আর উৎসব হেসে কথা বলছে। আরহান অনুভব করছে তার বুকে চিনচিন ব্যথা করছে। উৎসব নিধিকে ভেতরে নিয়ে যায়। গিয়ে আরহানের সামনে দাঁড় করিয়ে হেসে বলে, এই যে আরহান, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা কলেজ লাইফ থেকেই একসাথে আছি। এদিকে নিধি তো আরহানকে দেখে চমকে যায়। তারপর উৎসবের কথা শুনে চোখ বড় বড় করে বলে, কি, উনি আপনার বেস্ট ফ্রেন্ড? কই, আগে তো কিছু বলেননি এই বিষয়ে। উৎসব সন্দিহান চোখে তাকিয়ে বলে, নিধি, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? তুমি আরহানকে আগে থেকে চেনো? নিধি মাথা নেড়ে হ্যাঁ বলে। উৎসব জিজ্ঞেস করে, কিভাবে? নিধি কিছু বলবে তার আগেই আরহান বলে, নিধি আমার মামাতো বোন। কথাটা শুনে উৎসব হতভম্ব হয়ে যায়। সে আরহানকে জিজ্ঞেস করে, মামাতো বোন? কোন মামাতো বোন যার সাথে তোর বিয়ে হয়েছে সে? নিধি অবাক হয়ে উৎসবের দিকে তাকায়। উৎসব জানে বিয়ের ব্যাপারে। আর আরহান মাথা নেড়ে হ্যাঁ বলে। উৎসবের মুখ হা হয়ে যায়। সে ধপ করে চেয়ারে বসে পড়ে। এবার সে নিধির দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করে, সত্যিই আরহানের সাথে তোমার বিয়ে? মানে তোমরা বিবাহিত? নিধিও এবার মাথা নেড়ে হ্যাঁ বলে। আরহান ভাবছে উৎসব হয়তো নিধির বিয়ের কথা শুনে ভেঙে পড়েছে। তাই সে উৎসবের কাছে গিয়ে কিছু বলতে যাবে, তখনই হলে অনু প্রবেশ করে। অনুকে নিধির জন্মদিনের ট্রিট দিতে হবে বলে আনিয়েছে। অনু এসে এমন ডেকোরেশন, উৎসব এবং আরহানকে দেখে অবাক হয়ে যায়। সে এগিয়ে এসে বলে, এসব কি? উৎসব, তুমি এখানে কিভাবে? আর আরহান ভাইয়া, আপনিও এখানে? কি হচ্ছে এসব? এই নিধি, তুই আরহান ভাইয়াকে নিয়ে আসবি, আগে বলিসনি কেন? সবাইকে চুপ থাকতে দেখে অনু আবারও বলে, কি হলো, কেউ কিছু বলছো না কেন? আর উৎসব, তুমি কবে দেশে এলে? আমাকে তো বললে না কিছু। আরহান এবার হা করে অনুর দিকে তাকিয়ে আছে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর বেচারা উৎসব তো এখনো নিধি আরহানের বিয়ে নিয়ে ঘোরের মধ্যে আছে। তাই নিধি নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এসে বলল, হ্যাপি বার্থডে অ্যানু। জিজু তোকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছেন।
আর এসব কিছুও উনি করেছেন। আমি একটু সাহায্য করেছি এই আরকি। এবার অনু উৎসবের দিকে তাকিয়ে বলল, তাহলে ও এভাবে বসে আছে কেন? তারপর নিধি হলো রুমে আসার পর থেকে যা যা হয়েছে সবটা বলে। সবটা শুনে অনুও অবাক হয়ে যায়। আরহানও এবার বুঝতে পারে আসল ঘটনা কি। সে মনে মনে বলে, তার মানে উৎসব অনুকে ভালোবাসে। আর আমি ভেবছিলাম, উৎসব আর নিধি কি হচ্ছে আমার? আজ বারবার উল্টো পাল্টা ভাবছি কেন? আরহান এগিয়ে এসে উৎসবকে হালকা ধাক্কা দেয়। উৎসব কিছুটা হকচকিয়ে যায়, তবে তার ঘোর কাটে। সে সামনে তাকিয়ে দেখে অনু দাঁড়িয়ে আছে। দেখে অবাক হয়, যেন সে এতক্ষণ এখানে ছিলই না। উৎসব নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম আমি সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু আমি যে এভাবে শক পাবো সেটা ভাবিনি। উৎসবের কথা শুনে সবাই কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর একসাথে হেসে ফেলে এই অদ্ভুত কাকতালীয় কানেকশনের কথা ভেবে। রেস্টুরেন্টে হালকা আলো, চারিদিকে বেলুন, কেক টেবিলে রাখা। উৎসব অনুকে টেবিলের সামনে এনে দাঁড় করানোর সাথে সাথেই সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে অ্যানু। খুশিতে অনুর চোখ চকচক করে ওঠে। তারপর একাল হেসে বলে, ও মাই গড, তোমরা সবাই এত সুন্দর সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। নিধি এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে বলে, শুভ জন্মদিন প্রিয় বেস্টি। আরহান কেকের দিকে ইশারা করে, চলো কেক কাটো, আমরা সবাই অপেক্ষা করছি। অনু মোমবাতি নিভিয়ে কেক কাটে। সবাই হাততালি দেয়। নিধি অনুর মুখে কেক মাখিয়ে দেয়। উৎসব চুপচাপ পাশে দাঁড়িয়ে অনুর দিকে তাকিয়ে থাকে, তার চোখে অন্যরকম উজ্জ্বলতা। কেক কাটার পর হঠাৎ লাইট একটু ম্লান হয়। মিউজিক বেজে ওঠে। উৎসব ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে অনুর সামনে একটা রিং এগিয়ে দিয়ে বলল, তুমি আমার জীবনের সেই মানুষ যাকে আমি কখনো হারাতে চাই না, কখনো না। আমি সারা জীবন তোমার হাত ধরে চলতে চাই। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমি বুঝেছি, তুমি ছাড়া আমার জীবন কল্পনাও করা যায় না। চলো নতুন একটা যাত্রা শুরু করি একসাথে। তুমি কি আমাকে সারা জীবন তোমার হাত ধরে পাশে থাকার সুযোগ দেবে? বিয়ে করবে আমাকে? সবাই নিঃশব্দ হয়ে তাকিয়ে আছে। অনুর চোখে অশ্রু জমে, ঠোঁটে কাপা হাসি। অনু কান্না মিশ্রিত গলায় বলে, উৎসব, আমি ভাবতেই পারিনি তুমি এমন কিছু করবে। হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে। এক মুহূর্তের জন্য অনু আবেগে ভরে উঠলেও একটু থেমে বলল, কিন্তু আমার বাবা মা রাজি হবে তো? তাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না উৎসব। ঠিক তখনই নিধি হেসে সামনে এসে বলল, দোস্ত, আঙ্কেল আন্টি আগে থেকেই রাজি। শুধু তুই বাকি। তুই রাজি হলেই বিয়ে। এতক্ষণ ধরে বেচারা অপেক্ষা করছে, তাড়াতাড়ি হ্যাঁ বলে দে। অনু অবাক চোখে নিধির দিকে তাকিয়ে জানতে চায় সত্যিই কি সবাই রাজি। নিধি হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে। অনু এবার খুশি হয়ে উৎসবের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি রাজি। আমি তোমাকে বিয়ে করতে রাজি উৎসব। আমার বাকিটা জীবন তোমার সাথে কাটাতে রাজি। উৎসব খুশিতে লাফিয়ে উঠে তার আঙুলে আংটি পরিয়ে দেয়। নিধি আর আরহান হাততালি দিতে থাকে। কিন্তু ঠিক তখনই আরহানের চোখে ধরা পড়ল নিধির মুখ। সে খুশিতে মেতে উঠলেও তার চোখে যেন একটুখানি অদ্ভুত দুঃখের ছায়া। আরহান চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো, কেন জানি এই হাসির ভিড়েও নিধির মন খারাপ লাগছে। হয়তো নিধি ও তার জীবনে এরকমই কিছু আশা করেছিল, কিন্তু এ বিয়েটা সবকিছু উল্ট পালট করে দিচ্ছে। সন্ধ্যায় রেস্টুরেন্টের ছোট্ট হলরুমটা ঝলমলে সাজানো। আলো, রঙিন বেলুন, ফুল আর টেবিল ভরে গেছে অতিথিদের কোলাহলে। উৎসবের বাবা মা, কিছু আত্মীয় স্বজন, অনুর আত্মীয়রা সবাই জমে উঠেছে। নিধির বাবা মা আর ছোট বোনও এসেছে। নিধি অনু আর উৎসবের সাথে গল্প করছে। আর আরহান চুপচাপ একপাশে বসে আছে। ফারিহা বেগমকে উৎসব আলাদাভাবে দাওয়াত দিলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। আর আরহানও তাকে নিয়ে আসেনি। সবার হাসি খুশির ভিড়ে আরহান একটু নীরব দাঁড়িয়েছিল। হঠাৎই নিধির বাবা মা এগিয়ে এলেন। নিধির মা নরম হাসি দিয়ে বলেন, আরহান বাবা, কেমন আছো? তুমি এখানে এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আরহান শান্ত গলায় মৃদু হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম মামানি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারা তো আমাদের বাসায় আর জানবই না। নিধির মা সালামের জবাব দিয়ে বলেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বাবার সময় হয় না যাবার। ইনশা আল্লাহ যাব একদিন। আপা কেমন আছেন? সুস্থ আছেন তো এখন? আরহান বলে, জি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে সুস্থ আছেন। পাশ থেকে নিধির বাবা স্নেহভরা কণ্ঠে বলেন,
শোনো আরহান, আমাদের মেয়ে একটু জেদি, কিন্তু বাইরে থেকে ও যতই শক্ত মনে হোক, ভেতরে ও খুব নরম। আমরা তোমার উপর বিশ্বাস করে আমাদের মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি। ওকে কখনো কষ্ট দিও না, এই একটাই চাওয়া আমাদের। আরহান: মামু, আমি কথা দিচ্ছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব সবকিছু ঠিক করার আর নিধিকে ভালো রাখার। নিধির মা চোখ ভিজে ওঠে, আবেগে হাতটা আরহানের মাথায় রাখে বলেন, বাবা, আমরা নিশ্চিন্ত হলাম। নিধির জন্য এর চেয়ে ভালো সঙ্গী আমরা চাইতেও পারতাম না। আরহান নরম স্বরে, সামান্য আবেগ চেপে, আপনারা শুধু দোয়া করবেন। ঠিক তখনই নিধি পাশ দিয়ে যাচ্ছিল। কথাগুলো তার কানে আসতেই পা থেমে গেল। তার বাবা মা কত ভরসা করেন আরহানকে, তাদের কত আশা এই বিয়েটা নিয়ে। কিন্তু যখন সেটা ভেঙে যাবে, ওরা আলাদা হয়ে যাবে, তখন কি হবে? এসব ভেবে নিধির চোখ দিয়ে জল চলে আসে। অনু ভেবেছিল আজ শুধু বার্থডের দ্বিতীয় আয়োজন, কিন্তু এত আয়োজন, এত আত্মীয় স্বজন আর তার বাবা মার মুখে অদ্ভুত খুশি দেখে তার কৌতূহল বাড়তে লাগলো। হঠাৎ অনুর বাবা আর উৎসবের বাবা দুজনে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ালেন। সবার দৃষ্টি এখন তাদের দিকে। প্রথমে অনুর বাবা গম্ভীর অথচ উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আজকের দিনটা শুধু আমার মেয়ের জন্মদিন নয়, বরং আমাদের জীবনের আরেকটা আনন্দঘন মুহূর্ত। এবার উৎসবের বাবা বললেন, আমরা অনেক দিন ধরে চাইছিলাম আমার ছেলে উৎসবের সাথে অনু মামুনি বিয়ের দিনটা স্থির করতে। আর আজ সেই ঘোষণা করার সঠিক সময়। আজ রাতেই হচ্ছে অনু আর উৎসবের এনগেজমেন্ট, আর সামনের মাসেই হবে ওদের বিয়ে। কথা শেষ হতেই পুরো হলরুমে হাততালি আর উচ্ছ্বাসে ভরে গেল। অনু হতভম্ব হয়ে উৎসবের দিকে তাকালো। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে তার। কি, এত বড় সারপ্রাইজ আমার জন্য? উৎসব, তুমি আমাকে কিছুই বলনি। উৎসব মুচকি হেসে অনুর হাত ধরে ফিসফিস করে বলল, সারপ্রাইজ মানেই তো না বলেই দেওয়া অনু। তুমি শুধু আমার পাশে থাকো, বাকিটা আমি সামলে নেব। অনুর চোখ ভিজে আসে খুশিতে। এবার আত্মীয় স্বজনদের সামনে আংটি বদলের অনুষ্ঠান হয়। উৎসব অনুর আঙুলে আংটি পরিয়ে দেয়, অনুও তার হাতে আংটি পরায়। সবাই হাততালি দেয়, কেউ কেউ খুশিতে চোখ মুছে। নিধি খুশিতে বন্ধু অনুকে জড়িয়ে ধরে বলল, অবশেষে আমার বেস্টির গল্পটা সত্যি হলো। অনু ও নিধিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ নিধি, তুই না থাকলে কিছুই হতো না। চারিদিকে আনন্দের ঢেউ বয়ে গেলেও কোথাও একটা চুপচাপ দাঁড়িয়ে থাকা মানুষ, আরহান, নীরব চোখে দৃশ্যটা দেখছিল। হাসি ফোটাতে চেষ্টা করলেও তার ভেতরে নিধির বাবা মার বলা কথাগুলো নিয়ে অস্থিরতা কাজ করছে। কিন্তু কেউ তো বুঝতে পারল না। অনুষ্ঠান শেষে সবাই যে যার বাড়ি চলে গেল। নিধির মা আরহান আর নিধিকে তাদের সাথে যেতে বললে আরহান জানায় বাড়িতে ফারিহা বেগম একা আছেন, তাই তারা আর জোর করেনি। অনু আর উৎসবের থেকে বিদায় নিয়ে আরহান আর নিধিও বাড়ি ফিরছে। গাড়ির ভেতর নীরবতা। হালকা গান বাজছে, কিন্তু জনের মনে বাজছে অন্য সুর। হঠাৎই আরহান নিধির দিকে তাকিয়ে আরহান গম্ভীর স্বরে বলল, তাহলে তুমি দুদিন ধরে উৎসবের সাথেই ছিলে? নিধি ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আরহান কপালে ভাঁজ ফেলে বলল, তুমি তো জানতে না আমি উৎসবের ফ্রেন্ড, তাহলে আমাকে বললে না কেন? নিধি আরহানের দিকে তাকিয়ে বলল, জিজু মানা করেছিলেন যাতে কাউকে না বলি। তাছাড়া আমি আপনাকে না বলায় একদিক থেকে ভালোই হয়েছে। উনি আপনাকেও সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। আমি যদি আগে বলে দিতাম, তাহলে তো পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত। সেদিন থেকে না জেনে আমি একটা ভালো কাজ করলাম। আরহান চোখ শুরু করে, সন্দেহ মেশানো গলায় বলল, কিন্তু সেদিন যে ফোনটা এসেছিল, সেটা তো উৎসবের গলা ছিল না। নিধি সিরিয়াস ভঙ্গিতে বলে, কারণ ওদিন তো জিজু কল করেননি, রাহাত ভাইয়া কল করেছিলেন। বলেছিলাম তো নীলা আপুর বিয়েতে উনারা সবাই আসবে, আমরা কবে যাব ওইটা জিজ্ঞেস করছিলেন। আরহান আবারও একই স্বরে জিজ্ঞেস করে, তাহলে আমাকে তোমার খালাতো ভাইয়ের সাথে ছিলে এই মিথ্যাটা বললে কেন? সাথে আরো কতগুলো কথা শুনালে। নিধি এবার ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলে, আচ্ছা বলুন তো, আপনি যে পুলিশের মতো একটার পর একটা জেরা করছিলেন, তখন আমি কি বলতাম? সত্যিটা তো বলতে পারতাম না, তাই তখন রাহাত ভাইয়ের কথা বলে দিয়েছি। আর আপনাকে যে কথাগুলো শুনিয়েছি সেগুলো তো ভুল বলিনি, সব ঠিক কথাই বলেছি। বলেই নিধি বাইরের দিকে তাকালো। আরহানও একটা দীর্ঘনিশ্বাস ফেলল, কিন্তু কোনো কথা বলল না। গাড়িতে আবারও নীরবতা বিরাজ করল। বাড়ি ফিরে নিধি সোজা ফারিহা বেগমের ঘরে ঢুকে গেল। ফারিহা বেগম তখন হালকা আলোয় চুপচাপ বসেছিলেন। নিধি গিয়ে ফারিহা বেগমের পাশে বসে বলল, কেমন আছো ফুপ্পি?
ঠিক মতো খেয়েছ তো? ফারিহা বেগম হাসি মুখে বললেন। হ্যাঁ মা, খেয়ে নিয়েছি। তুই কেমন আছিস? সারাদিন তো অনেক কষ্ট করলি, এখন বিশ্রাম না নিয়ে এখানে এলি কেন বলতো? নিধি বলল, আমি একদম ঠিক আছি। তুমি চিন্তা করো না তো। নিধি বিছানার পাশে বসে অনেকক্ষণ গল্প করল। খাওয়া দাওয়া, শরীর কেমন আছে সব খোঁজখবর নিল। তারপর আস্তে বলল, ফুপ্পি, আমাকে তো নীলা আপুর বিয়েতে যেতে হবে, তাই ভাবছি কাল আমি বাড়ি চলে যাব। ফারিহা বেগম দুঃখী মুখ করে তাকে শুধু মাথা নেড়ে বললেন, ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। আর আবার আসবি কিন্তু। নিধি মাথা নেড়ে হ্যাঁ বলে আরহানের রুমে চলে এলো। নিধি ঘরে ফিরে এসে ব্যাগ বের করে জামা কাপড় গুছানো শুরু করলো। এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল আরহান। আরহান ভ্রুকুচকে অবাক হয়ে বলল, এভাবে ব্যাগ গুছাচ্ছ কেন? কোথাও যাচ্ছ নাকি? নিধি হাত থামিয়ে তাকালো তার দিকে। নিধি শান্ত স্বরে বলে, হ্যাঁ, কাল সকালে বাড়ি চলে যাব। আরহানের মুখটা মুহূর্তে একটু গম্ভীর হয়ে গেল, যেন ভেতরে ভেতরে কিছুটা খারাপ লাগছে। আরহান হালকা স্বরে বলে, এখনই কেন যাচ্ছ? আরও কিছুদিন থেকে যাও। নিধি মৃদু হেসে বলল, আর থাকা তো যাবে না। আমার মামাতো বোনের বিয়ে 1 সপ্তাহ পর। কাল বিকেলেই আমাকে মামা বাড়ি যেতে হবে। তাই সকালে আমার বাড়ি যেতেই হবে। আরহান ধীর কণ্ঠে বলল, যাচ্ছ ভালো কথা। ওই রাহাত বলে ছেলেটার সাথে বেশি মিশবে না। নিধি অবাক হয়ে জিজ্ঞেস করল, এখানে রাহাত ভাইয়া কোথা থেকে এলো? আর কেনই বা মিশব না? আরহান বলে, আমি বলছি তাই। নিধি ভাঙচি কেটে বলে, উনি আমার কাজিন। আমি যদি আপনার সাথে মিশতে পারি তাহলে উনার সাথে কেন পারবো না? আরহান চুপ করে গেল। ঠোঁট কামড়াল, যেন কিছু বলবে আবার থেমে গেল। তার মনের ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করলো, কিন্তু মুখে আর কিছু প্রকাশ করল না। নিধিও আর কিছু না বলে নিজের সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলেও নিধির ঘুম আসছে না। তার মনে একদিকে মামা বাড়ি যাবার খুশি, তো অন্যদিকে এখান থেকে চলে যাবে এটা ভেবে খারাপ লাগছে। এভাবে দুটানায় রাতটা কাটে। চলবে।